উজানকে যখন মারা হলো তখন সবাই ভেবেছিল হয়তো ছিনতাইকারীরা ছিনতাই করতে এসেছিল। ঘটনাস্থানে গিয়ে অভ্র অনুভব করলো এটা ছিনতাই না। উজানের বাইক, ফোন, ল্যাপটপ সব সেখানেই ছিল। ছিনতাই করার উদ্দেশ্যে আসলে নিশ্চয়ই এগুলো থাকতো না। ঘটনা তদন্ত করলে আসল কাহিনী বেরিয়ে আসে। হাবিব লোক লাগিয়ে উজানকে মারার চেষ্টা করেছিল। তাদের পরিকল্পনায় ছিল উজানকে মেরে ফেলা, কিন্তু ভাগ্যক্রমে উজান বেঁচে গিয়েছে। অভ্র হাবিবকে ধরে বেধড়ম পিটিয়ে পুলিশের আওতায় করেছিল। সাথে এমন ব্যবস্থা করেছে হাবিব আর বেরোতে পারবে না। যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে হাবিবকে। এত সব ভাবতে ভাবতে রুহানি কাপড় গুছিয়ে রাখল। ঘরের ভেতরে খেলছে ইজান আর রুহি। এমন সময় ইরা, সামিয়া, আয়েশা একসাথে ঢুকলো। ওরা কিছুক্ষণ গল্প করলো। তার মাঝে উজান ঢুকলো ঘরে। উজানকে দেখে সবাই বেরিয়ে গেল। বাবাকে দেখেই রুহি লাফিয়ে উঠল। উজান কোলে নিল মেয়েকে। ইজান তাকিয়ে আছে বাবার দিকে। ইজানকেও ডান কোলে নিল, বাম কোলে রুহি। রুহানি ভ্রু কুঁচকে বাঁকা চোখে তাকিয়ে রইল। তাকে এভাবে তাকিয়ে থাকতে দেখে উজান জিজ্ঞেস করল, কি এভাবে তাকিয়ে আছিস কেন? এখন আমাকে কোলে নেবেন কোথায়? ওরা তো আমার জায়গা দখল করে বসে আছে। উজান বাঁকা হেসে বলল, তুই হয় কোলে। কোথায় উঠবো? দুজনের তো জায়গা দখল করে রেখেছে। ভীষণ আফসোসের স্বরে কথাটা বলল রুহানি। ইজান আর রুহিকে নামিয়ে দিল। নামাতে নামাতে বলে উঠল, দেখি বাচ্চারা, তোমরা একটু নামো তো। আগে তোমাদের বাচ্চা মাকে একটু শান্ত করে নেই। বাচ্চাদের নামিয়ে দিয়ে উজান রুহানিকে ডান কোলে তুলে নিল। রুহানি খিলখিল করে হেসে উঠল। তাকে হাসতে দেখে ইজান, রুহিও হেসে উঠল। ইজান রুহানিকে কোলে নিয়ে বাম হাত দিয়ে রুহি আর ইজানকে কোলে নিল। আরে আরে আপনার কষ্ট হবে, নামিয়ে দিন আমায়। রুহানি হৈ হৈ করে উঠল। উজান নামালো তো নাই, সাথে তিনজনকে নিয়ে সারা ঘর পায়চারি করতে শুরু করলো। বলে উঠল, আমি একসাথে 3টা পুতুল পালছে। তুহিন ইশরাতকে একটা চুমু দিতে গেলে হাউমাউ করে কেঁদে উঠল তালহা। হকচকিয়ে উঠল দুজনে। তুহিন হতভম্ব চোখে তাকালো ছেলের দিকে। কাঁদছে কেন এই ছেলে? এতক্ষণ তো দিব্যি হেসে হেসে খেলছিল, হঠাৎ কাঁদলো কেন? ইশরাত তালহাকে ধরে শান্ত করাতে চেষ্টা করলো। তুহিন ভ্রু কুঁচকে তাকিয়ে রইল ছেলের দিকে। ছেলে কি তাদের আলাদা করতে চাচ্ছে? সে কি ভুলে গিয়েছে তারা একসাথে থাকার কারণেই সে এই সুন্দর পৃথিবীতে এসেছে? তাহলে এখন কেন এত নিষ্ঠুরতা? এ কেমন বিচার? তুহিন ঠোঁট উল্টে তাকিয়ে রইল ছেলের দিকে। সারা বাড়ি মানুষের গিজগিজ করছে। গ্রামের বাড়ি হওয়ায় মানুষের সমাগম চলছে আরও বেশি। যদিও বিয়ের এখনও 4 দিন বাকি, কিন্তু আয়োজন যেহেতু বড় করেই হচ্ছে, সেজন্য কাজও প্রচুর। রুহানিরা সকলে মামিদের সাথে টুকটাক কাজ করছে। কালকে মেহেদি নাইট, সেই আয়োজনের প্রস্তুতিতেও ব্যস্ততা বেড়েছে আরও কয়েকগুণ। দুপুরের পর একটু অবসর পেয়ে বিকেলের দিকে মেয়েরা সকলে মিলে বের হলো গ্রামের বড় মাঠে। সেখানে উজানরা ফুটবল খেলছে। উজান, রাসেল, তাহের আর এলাকার এক ছেলেকে নিয়ে একদল। অন্যদিকে তুহিন, অভ্র, রায়হান আর মিজান তাদের প্রতিপক্ষ। খেলা জমে উঠেছে। দুপক্ষের কেউ কারো চেয়ে কম নয়। হাড্ডাহাড্ডি লড়াই চলছে। সকলের পরনে হাফ প্যান্ট আর জার্সি। ছোটবেলার সেই নির্ভেজাল আনন্দ ফিরে এসেছে মাঠে। রুহানিরা মাঠের এক কোনায় গিয়ে দাঁড়ালো। ফুটবল তুহিনের পায়ে। তার পেছনে পেছনে উজানের টিম দৌড়াচ্ছে। এদিক দিয়ে ঘুরে তুহিনের থেকে বলটা রাসেল নিয়ে ফেলল। পাশ থেকে রাসেলের থেকে কৌশলে অভ্র নিয়ে ফেলল বল। এখন অভ্রর পেছনে দৌড়াচ্ছে সবাই। আর একটু হলে গোল হবে। উত্তেজনা এবার চরমে পৌঁছে গিয়েছে। উত্তেজনায় আয়েশা চিৎকার করে উঠল। তার চিৎকারে অভ্র তার দিকে ফিরে চাইল। রুহানি, আয়েশা, সুমাইয়া, ইশরাত, তামান্না সকলের বুক ধুকধুক করছে। ছোট রুহিও বাবাকে খেলতে দেখে চেঁচাচ্ছে। ইজান শান্ত দৃষ্টে তাকিয়ে আছে। এদিকে অভ্র থেকে উজান বল নিয়ে ফেলল। উজান বলটা ছুড়ে দিল তাহেরের দিকে। তাহের কিছুটা দূরে যেতেই তাকে অভ্র, তুহিন, রায়হান ঘিরে ফেলল। তাহের পাশে উজানের দিকে বল ছুড়ে দিল। এবার উজান আর কোনো দিকে তাকালো না। গোল কাছেই ছিল। উজান ছুটে গিয়ে বল গোলে দিয়ে দিল। গোল হতেই রুহানি, সুরাইয়া চেঁচিয়ে উঠল। তাদের চিৎকারে বাচ্চা রুহি কিছু না বুঝেও সেও চেঁচালো। আবারও খেলা শুরু হয়েছে। দুপক্ষের সমান সমান গোল হয়েছে। উজানের টিমে 2, অভ্রর টিমেও 2। উজান বল নিয়ে দৌড়াচ্ছে। আচমকা ছিটকে মাঠের মাঝে পড়ে গেল। চমকে উঠল রুহানিরা। রুহানির বুক ছলকে উঠল। উজান উঠে দৌড়াচ্ছে না, সেখানে বসে আছে। অভ্ররা সকলে ঘিরে দাঁড়িয়েছে তাকে। নিশ্চয়ই সিরিয়াস কিছু।
উজান ব্যথা পেয়েছে বোধগম্য হতেই রুহানি উল্কার গতিতে ছুটে গেল সেদিকে। তাকে আসতে দেখে ছেলেরা জায়গা করে দিল। রুহানি হাঁপাতে হাঁপাতে উজানের সামনে দাঁড়িয়ে উজানের কাঁধ ধরে উদ্বিগ্ন কণ্ঠে বলে উঠল। কি হয়েছে? কোথায় ব্যথা পেয়েছেন? আচমকা উজান মাথা তুলে চাইল। রুহানির সামনে হাঁটু ভেঙে বসে হাত থেকে লাল রঙের বাক্সটা খুলে তার সামনে ধরে আবেগ মেশানো কণ্ঠে বলে উঠল। আমায় বিয়ে করবে মিসেস মাহতাব? রুহানি যেন কথা বলতেই ভুলে গেল। অবিশ্বাস্য দৃষ্টিতে তাকিয়ে রইল। মুখের ভাষা হারিয়ে ফেলল। হতভম্বের শেষ সীমানায় গিয়ে পৌঁছালো। এসবের মানে কি? কিছুক্ষণ কেটে যেয়েও সে বাস্তবে ফিরে আসতে পারল না। আর কত অপেক্ষা করাবে ভাবি? এবার তো হ্যাঁ বলে দাও। পাশ থেকে রাসেল তুহিন একসাথে হেসে বলে উঠল। রুহানি চমকে উঠল। উজান কি বলছে মাথায় ঘুরপাক খেতেই তার মুখে আচানক হাসি ফুটে উঠল। বুক দ্রুত ওঠানামা করছে। রুহানি কাঁপা কাঁপা হাত এগিয়ে দিল উজানের দিকে। উজান এক হাত দিয়ে রুহানির হাত ধরে আরেক হাত দিয়ে আঙ্গুলের রিংটা পরিয়ে দিল। উজান দাঁড়িয়ে পড়ল। রুহানি ছলছল চোখে তাকিয়ে আছে উজানের দিকে। উজান ঝুঁকে কপালে একটা গভীর চুমু খেল। আহা, কত ভালোবাসা। সুমাইয়া মুখে হাত দিয়ে বলে উঠল। পাশ থেকে রাসেল গেয়ে উঠল। বুক চিনচিন করছে হায়, মন তোমায় কাছে চায়। বুক চিনচিন করছে হায়, মন তোমায় কাছে চায়। আমরা দুজন দুজনারই প্রেমের দুনিয়ায়। তুমি ছুঁয়ে দিলে হায়, আমার কি যে হয়ে যায়। রুহানিরা কক্সবাজার থেকে বাড়ি ফিরেছে 2 দিন হলো। 2 দিনেই উজান কাজে ব্যস্ত হয়ে গিয়েছে। রাত তখন 10টা বাজে। ইতিমধ্যে রাতের খাওয়া দাওয়া শেষে যে যার ঘরে চলে গিয়েছে। রফিকুল মাহতাব রকিং চেয়ারে বসে বই পড়ছিল। পাশে হামিদা বেগম বসে আছে। মাঝে মাঝে দুজন টুকটাক কথা বলছেন। এমন সময় উজান নক করে ঘরে ঢুকল। তার দিকে ফিরে রফিকুল সাহেব জিজ্ঞেস করলেন। কিছু বলবে? উজান সোজা সবটা বলে দিল। বিয়ে করবো আব্বু। হক চকিয়ে তাকালেন রফিকুল মাহতাব। থতমত খেয়ে হামিদা কেসে উঠলেন। রফিকুল সাহেব যেন কানে ভুল শুনলেন। আবার জিজ্ঞেস করলেন। কি বলবে তুমি? বিয়ে করবো আব্বু। উজান আবারও একই জবাব দিল। রফিকুল সাহেবের চোখ বড় বড় হয়ে গেল। অবিশ্বাসের সুরে বললেন। বিয়ে করবে মানে কি? বউ বাচ্চা রেখে আবার বিয়ে করতে চাইছো কেন? উজান মুখ কুঁচকে বলল। কে বলেছে বউ বাচ্চারা কি বিয়ে করছে? তাদের সাথে নিয়ে করব। রফিকুল সাহেব হতবাক হয়ে বললেন। মাথা খারাপ নাকি? তোমার বউয়ের কি হবে? আশ্চর্য। উজান অবাক হওয়ার ভান ধরল। আজব, তাকে তো বিয়ে করব। রফিকুল সাহেব যেন অবাক হতেও ভুলে গেলেন। যেই ছেলে 2 বাচ্চার বাপ হয়ে গিয়েছে তার কি এখন এইসব মানায়? স্তম্ভিত স্বরে বলে উঠলেন। 2 বাচ্চার বাপ হয়ে গিয়েছো তুমি, আবার নতুন করে হঠাৎ বিয়ের ভূত মাথায় চাপলো কেন? উজান ঘাড় টান টান করে গর্বের সাথে বলে উঠল। বউয়ের আবদার তাই। হামিদা বেগম হেসে উঠলেন এবার। রফিকুল সাহেব হাসতে ভুলে গেলেন যেন। এ কেমন আবদার? সময়টা তখন দুপুর। আয়েশা গোসল করে বেরিয়ে আসলো। ঘরে সুমাইয়া রুহানি বসে আছে। বিছানায় বসে ফুলিকে নিয়ে বাচ্চারা খেলছে। সুমাইয়ার সাথে রাসেলের ঝগড়া হয়েছে। সম্পূর্ণ কাহিনী একে একে রুহানিকে শোনাচ্ছে। অবশ্য সব দোষ শুধুই রাসেলেরই দেওয়া হচ্ছে। রুহানি মনোযোগ দিয়ে তা শুনছে। আয়েশা মাথা থেকে গামছা খুলে ফেলল। সাথে সাথে হাঁটুর নিচ পর্যন্ত লম্বা ঘন চুলগুলো ঝরঝর করে ছড়িয়ে পড়ল। সুমাইয়া সেদিকে তাকিয়ে গেয়ে উঠল। এক জাতির নারী আছে লম্বা কালো চুল, হাইরে এক জাতির নারী আছে লম্বা কালো চুল। সেই নারী বছর বছর ঘরে ফোটাই ফুল, সখী গো হই আমার মন ভালা না। কালার সাথে পীড়িত কইরা, কালার সাথে পীড়িত কইরা সুখ পাইলাম না, সখী গো হই আমার মন ভালা না। রুহানি হো হো করে হেসে উঠল। আয়েশাও হেসে উঠল। গানের ভেতরে তার আর নিজের কাহিনী ঢুকিয়ে দিয়েছে সুমাইয়া। রুহানি দুষ্টু হাসি দিয়ে এক লাইন টেনে টেনে গাইল। সেই নারী বছরে বছরে ঘরে ফোটায় ফুল। আয়েশা লজ্জা পেল। গাল লাল হয়ে উঠল। কিছু বলল না। চুল থেকে টপ টপ করে জল পড়ছে। আয়েশা গামছা নিয়ে চুল ঝাড়তে লাগলো। সেদিকে তাকিয়ে সুমাইয়া আবারও গেয়ে উঠল। যে নারী গোসল কইরা চুলে দিল ছাড়া,
এক জামাই থাকতে তাহার হাজার জামাই খাড়া। আয়েশা বলে উঠল। তোমরা হঠাৎ আমার পেছনে পড়লে কেন? সুমাইয়া আপ্লুত হয়ে বলে উঠল। আপনার চুলগুলো অনেক সুন্দর চাচি, এত লম্বা আর ঘন, মাশাল্লাহ। নিশ্চয়ই চুল দেখে পাগল হয়েছে আমাদের চাচা। আয়েশা হেসে বলল। তোমাদের চাচাকে যখন জিজ্ঞেস করি আপনি আমাকে আমার কি দেখে ভালোবেসেছিলেন, শুধু একটা কারণ দেখান, তখন তার উত্তর হয় আমি তোমাকে ভালোবাসি, শুধু তোমাকে। তার কোনো কারণ নেই, আর নেই কোনো দেখা দেখি, শুধু জানি গোটা তুমিটাকেই আমি ভালোবাসি। সুমাইয়া 2 হাত গালে দিয়ে বলল। হাউ রোমান্টিক। পরপর দুষ্টু হেসে দাঁত বের করে বলল। আমাদের চাচা বুঝি অনেক রোমান্টিক। রুহানি ঠাস করে সুমাইয়ার মাথায় থাপ্পড় দিল। রাসেলের সাথে সুমাইয়ার ঝগড়া হয়েছে। কথার এক পর্যায়ে সুমাইয়া ফোন কেটে দেয়। রাসেল হাজারবার ফোন দিলেও ফোন ধরেনি। রাসেলের মেসেজ সেন্ড করে রাখছে কিন্তু কোনো রিপ্লাই দিচ্ছে না। সকাল থেকে রাত হয়ে গিয়েছে কিন্তু সুমাইয়া রাসেলের ফোন ধরছে না। রাত 12টার দিকে রাসেল একটা ভিডিও পাঠালো। সুমাইয়া ফোন হাতে নিয়ে ভিডিওটা অন করতেই বেজে উঠল। বুক চিনচিন করছে হায় মন তোমায় কাছে চায়, আমরা দুজন দুজনারই প্রেমের দুনিয়ায়, তুমি ছুঁয়ে দিলে হায় আমার কি যে হয়ে যায়। সুমাইয়া চোখ বড় বড় করে ভিডিওটার দিকে তাকিয়ে রইল। ভিডিওতে দুজন ছেলে মেয়ে খুব ঘনিষ্ঠভাবে নাচছে। সুমাইয়ার ইচ্ছে করলো ফোন দিয়ে রাসেলের মাথায় একটা বাড়ি দিতে। কাছে থাকলে নিশ্চয়ই দিত। আমার আবারও বিয়ে করতে মন চাচ্ছে। আচ্ছা বেবি। অব্রর কথা শুনে আয়েশা চকিতে তাকালো। আবার বিয়ে করতে মন চাচ্ছে? তাহলে চলে যাই আমি। অব্র অবাক হলো। তুমি চলে যাবে কেন? তাহলে কাকে বিয়ে করব আমি? আমি তো তোমাকেই আবার বিয়ে করার কথা বলছি। বুকে হাত ভাঁজ করে দাঁড়ালো আয়েশা, ভ্রু তুলে বলল। কথা ভালোই ঘোরানো শিখেছেন। সত্যি বলছি, ভুল বোঝো কেন বিবিজি? অব্র সাফাই গাইল, পরপর আবার আবদার করে উঠল। একবার বলো ভালোবাসি, শুধু বলো ভালোবাসি। বলবো না, বলবো না, বলবো না, বলবো না। যান, আবার বিয়ে করতে চাচ্ছেন না? বিয়ে করুন আবার। তাকে বিয়ে করে সেই বউয়ের মুখে শুনুন ভালোবাসি। যান। আচ্ছা বেবি, ভুল বুঝো কেন? চাঁদের মতো মুখ নিয়ে এমন তার আমি কার থেকে শিখছো? আয়েশা নাক শিউরে উঠিয়ে বলল। ও, এখন আমার কথাও আপনার কাছে ভালো লাগছে না, তাই না? এখন তো ভালো লাগবেই না, পুরনো হয়ে গেছে না, এর জন্য নতুন খুঁজছেন। অব্র থতমত খেয়ে তাকিয়ে রইল তার দিকে। কথা কোন দিক দিয়ে কোন দিকে যাচ্ছে সে বোঝাচ্ছে কি, আর তার বউ বুঝছে কি? আয়েশা বিছানায় গিয়ে আরাম করে বসল। অব্র ঘরময় পায়চারি করতে শুরু করলো। হঠাৎ গেয়ে উঠল। বউটা আমার চাঁদের কণা, ভালো কথা সে বুঝে না, উল্টোপাল্টা কথা বলে আমায় ভালো সে বাসে না। আমায় শুধু ভালোবাসো কেমন একটা তাবিজ দেন। আমার ঘরে আমি মেম্বার, আমার বউ চেয়ারম্যান। আয়েশা বিড়বিড় করল। আমার কিছুই তো এখন আপনার ভালো লাগবে না। ঘড়ির কাঁটায় রাত তখন 1টা ছুঁই ছুঁই। আয়েশার চুলে হাত বুলিয়ে দিচ্ছে অভ্র। তার বুকে মাথা দিয়ে শুয়ে রয়েছে আয়েশা। চোখে ঘুমের ছিটে ফোঁটাও নেই। জানালা দিয়ে চাঁদের আলো দুজনের গা ছুঁয়ে দিচ্ছে। অভ্র গুনগুনিয়ে উঠল। ঘুমাও তুমি, ঘুমাও গোজান, ঘুমাও আমার কোলে। ভালোবাসার নাও ভাসাবো ভালোবাসি বলে। তোমার চুলে হাত বুলাবো পূর্ণ চাঁদের তোলে। কৃষ্ণচূড়া মুখে তোমার জ্যোৎস্না পড়ুক তোলে। উজানে জোড়াজুড়িতে রফিকুল সাহেব বাধ্য হয়ে বিয়ের অনুষ্ঠান করতে রাজি হলেন। পরিবারের সকলে মিলে একজোটে বসে আলোচনা সেরে ঠিক ডিসেম্বরের 7 তারিখে দিনক্ষণ ঠিক করা হলো। 2 বছর আগে এই দিনটাতেই এক অনাকাঙ্ক্ষিতভাবে তাদের বিয়ে হয়েছিল। সেদিন ছিল রুহানির জীবনে কলঙ্কের দাগ লাগানোর একটা দিন। তবে এবারের দিনটা হবে ভিন্ন। তবে বাড়ির মহিলাদের আরেকটা যুক্তি এতে যুক্ত হলো। যতদিন না বিয়ে হচ্ছে ততদিন রুহানিকে বাপের বাড়িতেই থাকতে হবে। একথা শুনে যেন উজানের মাথায় আকাশ ভেঙে পড়েছিল। আজব, তার বউ তার বাড়ি রেখে বাপের বাড়ি কেন থাকবে? একথা বলতেই মহিলারা বলেছিলেন, সে এখন তোমার বউ না, যেদিন বিয়ে করবে সেদিন আবার তোমার বউ হয়ে যাবে। উজান পারে না রুহানিকে নিজের ঘরে তালা মেরে রাখতে। উজান কিছুতেই এই প্রস্তাবে রাজি হচ্ছিল না। এদিকে রফিকুল মাহতাব বলেছেন, যদি তুমি আমাদের কথা না মেনে নাও তাহলে আমিও তোমার বিয়ে দেব না।
এ কেমন আজগুবি কথা, তার বউকে নাকি তার সাথে বিয়ে দেবে না। রফিকুল সাহেবের এ কথা আর রুহানির জোরাজুরিতে শেষে রাজি হলো উজান। কিন্তু মাঝে সাজলো 1 বছর 9 মাসের বাচ্চা রুহি আর ইজান। ইজান বাবাকে ছাড়া থাকতে পারলেও মেয়ে রুহি বাবাকে ছাড়া থাকতে পারে না। কিছুক্ষণ বাবাকে না দেখলে যেন তার দম আটকে যায়, কান্নাকাটি জুড়ে দেয়, বাড়ি জুড়ে তাণ্ডব বাড়িয়ে দেয়। তাই অজ্ঞাতা না পেরে শেষে পরিকল্পনা করা হলো বিয়ের 2 দিন আগে রুহানি বাপের বাড়ি চলে যাবে। এতে উজান কিছুটা শান্ত হলো, মনকে বুঝ দিল মাত্র 2 দিনই তো, 1 সপ্তাহের থেকে 2 দিন কিছুটা কম আছে। তবুও তার বেহায়া মন অশান্ত হয়ে আছে। সে বউকে ছাড়া কি করে থাকবে? বউটা নাকি তার কাছে 2টা দিন থাকবে না। এ কেমন অত্যাচার হচ্ছে তার সাথে। ইতিমধ্যে বিয়ের কেনাকাটা শুরু হয়ে গিয়েছে। রাস্তার জ্যামে আটকে রয়েছে গাড়িটা। বিরক্তিতে কপাল কুঁচকে আছে উজানের। 1 ঘন্টার মতো জ্যামে আটকে আছে তারা। উজানের মাথা চিনচিন করছে, কপালের রগ ফলাফালাফি করছে। আরও কতক্ষণ জ্যামে আটকে থাকা লাগলো তাদের। অবশেষে দীর্ঘ প্রচেষ্টার পর শপিং মলে পৌঁছলো তারা। বাড়ির মহিলারা সকলে একসাথে এসেছে। পুরুষদের ভেতরে উজান, তুহিন আর মাঝ রাস্তা দিয়ে রাসেলও এসেছে। রাসেলের কিছু মাস হলো ট্রান্সফার হয়েছে ঢাকাতে। ভেতরে ঢুকে হামিদা বেগম রুহানিকে জিজ্ঞেস করলেন, শাড়ি নিবি নাকি লেহেঙ্গা? রুহানি ভাবারও সময় পেল না, মাঝ দিয়ে উজান বলে উঠল, শাড়ি নেব। হামিদা ভ্রু উঁচু করে উজানের দিকে ফিরে বললেন, তোকে নিতে বলেছি, তুই শাড়ি পরবি। এহেন কথায় উজান কিছুটা হকচকিয়ে গেলেও বাহির থেকে বুঝতে দিল না। ঘাড় টান টান করে বলল, আমি কেন পরবো? আমার বউ পরবে শাড়ি। তাহলে যে পরবে তাকে বলতে দে। হামিদা রুহানির দিকে ফিরে ফের জিজ্ঞেস করলেন, কি নিবি, শাড়ি নাকি লেহেঙ্গা? রুহানি উজানের বাধ্য বউ, স্বামী যা বলবে সে সেটাই শুনবে। তাই উজান যেটা বলছে সেটা সেও বলল। শাড়ি নিব। হামিদা বেগম বললেন, কিন্তু এবার লেহেঙ্গা পরলে অনেক ভালো লাগতো, শাড়ি তো অনেক পরেছিস। না, ও শাড়িই পরবে। হামিদার কথার পিঠে আবারও উজান বলে উঠল। হামিদা বিরক্ত চোখে তাকালো। সব কিছুতে এই ছেলের বাড়াবাড়ি। শাড়ি পরিহিত রুহানিকে উজানের ভীষণ প্রিয়। বউ বউ লাগে তার। রুহানিকে পরিপূর্ণ একজন নারী লাগে। তাকে শাড়িতে দেখে তার মাথা ঠিক থাকে না, পাগল পাগল লাগে। আর সেই পাগল পাগল অনুভূতি সে বারবার পেতে চায়। তার এখনও মনে আছে সেই রাতের কথা। তুহিনের গায়ে হলুদে প্রথমবার রুহানিকে শাড়ি পরিহিত অবস্থায় দেখে সে কিভাবে চেয়ার থেকে পড়ে গিয়েছিল। তারা সকলে প্রথমে শাড়ির দোকানে ঢুকলো। উজান একে একে প্রতিটা শাড়ি দেখতে থাকলো, সাথে রুহানিকেও দেখালো। রুহানির বউ সাজার শখ ছিল, আর সেই শখ উজান নিজের হাতে পূর্ণ করবে। সে নিজের হাতে রুহানিকে বউ সাজাবে, তার বউ সাজবে। পুতুল বউ। উজানের কাণ্ডে উপস্থিত সকলে ঠোঁট চেপে হাসছে। এতে অবশ্য উজান আর রুহানির কিছু যায় আসে না। রুহানিরও এখন পূর্ণ মনোযোগ উজানের ওপর। উজান যা বলছে সে তাই করছে। উজানের বাধ্য স্ত্রী বলে কথা। কিছুক্ষণের ভেতরে অভ্রও হাজির হলো সেখানে। একটা লাল টকটকে শাড়ি নেওয়া হলো রুহানির জন্য। তারপর লেগে পড়ল বাকি কেনাকাটা করতে। কেনাকাটা শেষে বেশ রাত করে বাড়ি ফিরল সকলে। রুহি আর ইজান ঘুমিয়ে গিয়েছে। তাদের শুইয়ে দিয়ে ফ্রেশ হয়ে আসলো রুহানি। রুহানি বের হলে উজান একেবারে গোসল করে বেরোলো। উজানের ওই অভ্যাসটা কখনোই যায় না। সে বাইরে থেকে আসলে সবার আগে গোসল করবে, সেটা যতই শীত হোক না কেন। যেমন এখন এই শীতের রাতে গোসল করলো। উজান বের হতেই রুহানি গিয়ে জড়িয়ে ধরলো তাকে। উজান তাকে নিয়ে গিয়ে বিছানায় গিয়ে বসলো। রুহানি জিজ্ঞেস করলো, মাথা ব্যথা করছে তাই না? উজান অপর নিচ মাথা নাড়িয়ে হ্যাঁ বোঝালো। রুহানি উঠে গিয়ে ঔষধ এনে দিল। উজান ঔষধটা নিয়ে খেলো। রুহানিকে নিয়ে শুয়ে পড়ল। রুহানি উজানের চুল টেনে দিতে আরম্ভ করল। এতে উজানের বেশ আরাম লাগছে। রুহানি ঠোঁটে দুষ্টু হাসি ঝুলিয়ে বলল, আমি চলে গেলে কিভাবে থাকবেন শুনি? উজান কপাল কুঁচকে হাত দিয়ে শক্ত করে খামচে ধরল রুহানির কোমর। রুহানি কুকড়ে উঠল। ব্যথায় রুহানির চোখ মুখ কুঁচকে গেল। উজান বলল, এমনভাবে বলছিস যেন একেবারে চলে যাচ্ছিস। মাত্র 2টা দিনই তো। রুহানি উজানের মুখ উঁচু করে ধরে টেনে টেনে বলল, মাত্র 2টা দিন? উজান ঠোঁট উল্টে বলল, হুম, এই 2টা দিন আমার কাছে দুর্যোগ মনে হবে রুহানি। রুহানি দাঁত বের করে হাসল। এই তো আসল রূপে ফিরে এসেছেন। উজান আবারও ঠোঁট উল্টে আবদার করল, আমাকে ছেড়ে যাস না রুহানি,
রুহানি চমকে উঠল উজানের কথায়। এটা কেমন কথা? এমনভাবে বলছে মনে হচ্ছে সে একেবারে চলে যাচ্ছে। সে বলল, আপনি এমনভাবে বললেন যেন আমি একেবারে চলে যাচ্ছি। এই 2টা দিন আমার কাছে অনেক বেশি, অনেক অনেক। মিষ্টি কিছু পেতে হলে তিক্ততা সহ্য করতে হয় মিস্টার মাহতাব। এই তিক্ততা সহ্য করার ক্ষমতা আল্লাহ আমাকে দিক। আমিন। রুহানি হেসে উঠল। সেও তাল মিলিয়ে বলে উঠল, সুম্মা আমিন। আজ সকালেই রুহানি বাপের বাড়ি চলে গিয়েছে। দুটো বাচ্চা একসাথে সামলাতে হিমশিম খাবে, তাই সুমাইয়াকেও সাথে নিয়েছে। রুহানির সব খালারাও সেখানে আছে। রুহানির বাবা সব কিছুর আয়োজন করছে। মেয়ের বিয়েতে কোনো কমতি রাখছেন না তিনি। এদিকে উজানের মেজাজ খিটখিটে হয়ে আছে। বাড়িতে ডেকোরেটরের কাজ চলছে। উজান নিজে থেকে সব কিছু দেখাশোনা করছে। কোনো কিছু অপছন্দ হলে সাজানোর লোকেদের সাথে চিল্লাচিল্লি করছে। তার পিছনে ঘুরঘুর করছে তুহিন আর মিটিমিটি হাসছে। ভাই তার কোন কারণে এত ফায়ার হয়ে আছে সেটা কি সে বোঝে না? অবশ্য বোঝে। বউ তো তারও আছে। বউ না থাকার জ্বালা সেও বোঝে। বউ নাই মানে নিজের পেছনের লেজও নাই। লেজ ছাড়া বিড়াল যাকে বলে। তুহিন একটু পরপর উজানের কানের কাছে ঘ্যান ঘ্যান করছে। ইচ্ছে করেই জ্বালাচ্ছে সে। দরজার পাশে এসে থমকে দাঁড়ালো উজান। ঘুরে দাঁড়ালো তুহিনের দিকে। তুহিন হকচকিয়ে সেখানেই দাঁড়িয়ে গেল। উজান বুকে হাত ভাঁজ করে দাঁড়িয়ে গম্ভীর কণ্ঠে জিজ্ঞেস করল, বল, কোন ফল কাছে থাকতে খাওয়া যায়, পাকলে খাওয়া যায় না, আবার নষ্ট হলেও খাওয়া যায়? এর উত্তর তুহিনের জানা আছে। সে উৎপল্লভাবে জবাব দিল, এটা তো অনেক সহজ, অবশ্যই উত্তর হবে তাল। উজান দাঁত চেপে হিস হিসিয়ে বলল, সেই তাল তোর মাথায় ভাঙবো যদি আর একটা কথা বলিস। তুহিন হকচকিয়ে উঠল, চোখ পিটপিট করল। পর মুহূর্তে ভাবুক হয়ে জিজ্ঞেস করল, কিন্তু ভাই, তুমি এই অসময়ে তাল পাবা কই? মুহূর্তের ভেতরে উজান পাশ থেকে হামিদা বেগমের নতুন চকচকে ঘরে পরার স্যান্ডেলখানা তুলে নিয়ে তুহিনের মাথায় বাড়ি দিল। মাথায় স্যান্ডেলের বাড়ি খেয়ে তুহিনের মাথা ভন ভন করে উঠল। উজান দাঁত চেপে জোরপূর্বক হেসে বলল, এভাবে পাবো। বলে গটগট পায়ে বেরিয়ে গেল সে। তুহিন মাথা চেপে বলদের মতো হেসে উঠল। হাসতে হাসতে বলল, ভাই আমার বউ ছাড়া আত্মাগল। উজান বিরক্তি আর রাগে এ নিয়ে পঞ্চমবারের মতো রুহানির ফোনে কল লাগালো। প্রতিবারের মতো এবারও ফোনটা বাজতে বাজতে কেটে গেল। রাগ প্রায় পা থেকে মাথা ছুঁয়ে যাচ্ছে তার। রাগের তোপে জোরে জোরে শ্বাস নিচ্ছে। নাক ফুলে উঠেছে। ইচ্ছে করছে এক্ষুনি রুহানিকে মাথার ওপর তুলে এক আছাড়ে জমিনের শক্ত মাটিতে ফেলতে। এই মেয়ের কত বড় সাহস, তার ফোন ধরছে না। রাগ ক্রমশ বেড়েই চলেছে। দুদিনের জন্য বাবার বাড়ি গিয়েছে, আর এতেই এই অবস্থা। একবার শুধু হাতের কাছে পাক মেয়েটাকে, তখন হাড়ে হাড়ে বুঝিয়ে দিবে সে কি জিনিস। রাগে অতিষ্ঠ হয়ে আবারও ফোন দিতেই এবার রুহানি ফোন তুলল। রাগে হিতাহিত জ্ঞান হারিয়ে গর্জে উঠল সে, তুই শুধু একবার বাড়ি আয় রুহানি, তোকে আমি জ্যান্ত পুঁতে রাখবো। বাবার বাড়ি কি বেশি বার বেড়েছে, তাই না? আর জীবনে বাবার বাড়ি যাওয়ার নাম নিস মুখে, সে মুখে আমি আগুন জ্বালাবো। মেয়ের জামাইয়ের মুখে এমন কথা শুনে হতভম্ব হয়ে গেলেন মুজিবুর রহমান। তার মেয়েকে তার বাড়ি আর আসতে দেবে না। তার মেয়ের মুখে আগুন দিবে। বিস্ময়ের চূড়ায় পৌঁছে কোনো কথা বলতে পারলেন না তিনি। ফোন কানে রেখেই মেয়ের জামাইয়ের ঝাড়ি শুনে গেলেন। রুহানিকে কোনো কথা বলতে না দেখে উজানের রাগ এবার সীমানা ছাড়িয়ে গেল। সে আরও জোরে গর্জে উঠল, এই বেয়াদব মেয়ে, কথা বলছিস না কেন? তোকে আর তোর বাপকে একসাথে বাড়িতে পুঁতে রাখবো আমি। হতভম্ব হয়ে চোখ বড় বড় হয়ে গেল মুজিবুর রহমানের। তাকেও নাকি পুঁতে রাখবে এই ছেলে। এ কেমন ছেলের সাথে সংসার করছে তার মেয়ে। মুহূর্তে মেয়ের চিন্তায় চিন্তিত হয়ে পড়ল বাবার মন। উজান আবারও থমকে উঠল। কেঁপে উঠল মুজিবুর রহমান। আমতা আমতা করলেন, ইয়ে বাবা, আমি তোমার শ্বশুর বলছি। মুজিবুর রহমানের কণ্ঠ শুনে হকচকিয়ে উঠল উজান। দ্রুত হাতে ফোন সামনে এনে নাম্বার দেখল। না, নাম্বার তো তার বউয়েরই। তাহলে তার শ্বশুর কেন ওপাশে? আর তার বউ কই? আবারও টনক নড়ল। সে এতক্ষণ বাপ মেয়ে দুজনকেই মাটিতে পুঁতে রাখছিল। কেসে উঠল উজান, সালাম দিল। আসসালামু আলাইকুম বাবা, ভালো আছেন বাবা? মুজিবুর রহমান ঠোঁটে নকল হাসি ঝুলিয়ে বললেন, ভালো কিভাবে থাকি বলো? যেভাবে হুমকি ধামকি দিলে এগুলা শুনেই আমার কলিজা কেঁপে ওঠে। উজান বলল, আসলে আমি বলছিনি এটা আপনি ছিলেন। আপনার মেয়ে কোথায়? ভাগ্যিস তুমি বুঝো নাই এটা আমি। না হলে তো এতগুলা বাস্তবিক সত্য কথা আমি শুনতেই পারতাম না।
নিচে মেয়েকে হাসি খুশি দেখে মুজিবুর রহমানের বুক কেঁপে উঠল। আসলেই তার মেয়েটা সুখে আছে তো। বাবার মনটা কেমন খসখস করতে থাকলো। অবশেষে গেলেন মেয়ের কাছে। মেয়ের পাশে বসে জিজ্ঞেস করলেন, ও বাড়িতে ভালো আছিস তো মা? রুহানি হেসে বলল, আলহামদুলিল্লাহ বাবা, আমি অনেক ভালো আছি। সত্যি ভালো আছিস তো? সুখে আছিস? সবাই ভালোবাসে তোকে। এ যাত্রায় রুহানি প্রশ্নবোধক চোখে তাকালো বাবার দিকে, জিজ্ঞেস করল, হঠাৎ এগুলো বলছো কেন বাবা? হঠাৎ তোমার এটা মনে হলো কেন? উজানের বলা কথাগুলো রুহানিকে সব খুলে বললেন মুজিবুর রহমান। সব শুনে প্রথমে বিস্ময়ে চোখ তাকিয়ে রইল রুহানি। পর মুহূর্তে অট্ট হাসিতে ফেটে পড়ল সে। হাসির তোড়ে দম আটকে আসছে তার। মুজিবুর রহমান বোকার মতো তাকিয়ে রইলেন মেয়ের দিকে। উনি কি হাসির কিছু বলেছেন? তার তো মনে হচ্ছে না সে কোনো হাসির কথা বলেছে। তার ভাষ্য অনুযায়ী এটা বড়ই গুরুত্বপূর্ণ কথা। তার মেয়ের জীবন জড়িয়ে এতে। রুহানি নিজেকে শান্ত করে মুচকি হেসে বলতে আরম্ভ করল, উনি সাফওয়ান উজান মাহতাব বাবা। ওনার মতো স্বামী পেয়ে ভাগ্যবতী নারীদের ভেতরে আমি একজন। প্রতিটা মেয়ে ওনার মতো জীবন সঙ্গী চায়। উনি হাজারে একজন। ওনার সাথে কারো তুলনা হয় না। জানো, আমাকে সে পুতুল ডাকে। তার শখের পুতুল আমি। আমার গায়ে একটা আঁচড়ও পড়তে দেন না উনি। সে তার শখের পুতুলকে বড্ড আগলে রাখেন। তোমার মেয়ে মিফতাহুল রুহানি সাফওয়ান উজান মাহতাবের সাথে প্রয়োজনের তুলনায় অনেক বেশি ভালো আছে বাবা। কথাগুলো বলার সম্পূর্ণটার সময় রুহানির চেহারার তৃপ্তির হাসি ফুটেছিল। মুজিবুর রহমান অবাক চোখে তাকিয়েছিলেন মেয়ের দিকে। ঘরে এসে রুহানি উজানকে ফোন দিলে প্রথম রিং পড়তেই সাথে সাথে উজান কেটে দিল। রুহানি অপেক্ষা করল উজানের ফোন আসার। উজান কেটে দিয়ে নিজে ব্যাক করল। উজান কখনো রুহানির ফোন ধরে না। রুহানি ফোন দিলে সে কেটে দিয়ে নিজে আবারও ফোন ব্যাক দেয়। ফোন রিসিভ করতেই উজান গর্জে উঠল, তোর আর এই বাড়িতে আসা লাগবে না। তুই তোর বাপকে নিয়ে তোর বাপের বাড়িতেই পড়ে থাক। রুহানি দাঁত চোখ খিচে উজানের কথা শুনল। পরপর দাঁত বের করে বলদের মতো হেসে বলে উঠল, সত্যি আমি এখানে থেকে যাব? রুহির বাবা কি পারবে রুহির মাকে ছাড়া থাকতে? উজানের রাগে গা জ্বলে যাচ্ছে। আবার এই মেয়ে তার সাথে মজা নিচ্ছে ভেবে রাগ এবার আকাশ ছিল। সে দাঁত চিবিয়ে বলে উঠল, তোকে একবার কাছে বের রুহানি, তোকে আমি চিবিয়ে খাবো। কিন্তু আপনি না বললেন আমি যেন এ বাড়িতে আর না যাই? আরেকটা কথা বললে এক্ষুনি এসে তোকে খুন করবো। রুহানি ঠোঁট চেপে হাসছে। বুঝতে পারল বর তার ভীষণ রেগে আছে। তবুও তাকে আরেকটু রাগাতে আগুনে কেরোসিন তেল ঢালার মতো কথা বলল, আপনি আমায় খুন করতে চাচ্ছেন? পারবেন আমায় খুন করতে? রুহানির কথায় ঠিকই আগুনে কেরোসিন ঢালার মতো কাজ করল। উজান চেঁচিয়ে উঠল, তুই আরেকটা কথা বললে এবার সত্যি আমি তোকে খুন করবো রুহানি। রুহানি চুপ মেরে গেল। বাককে আর খেপাতে চাচ্ছে না। দেখা গেল এবার সত্যি খুন করতে বাড়ি পর্যন্ত বয়ে আসবে। রুহানিদের উঠানে ছোট করে প্যান্ডেল সাজানো হয়েছে। দুপুরের দিকে রুহানিকে কাঁচা হলুদ রঙের একটা শাড়ি বাঙালি ধাঁচে পরানো হলো। শাড়ির আঁচল ঘুরিয়ে বাম পাশের কোমরে গুজে দেওয়া হলো। লম্বা চুল ছেড়ে দেওয়া, কপালে গাঁদা ফুলের টিকলি, দুই হাতে গাঁদা ফুলের চুড়ি। রুহানিকে ধরে উঠানে ঠিক মাঝে রাখা একটা পিঁড়াতে বসানো হলো। সারা উঠান ভরা মানুষ। আশেপাশের চাচিরা বাচ্চারাও এসেছে। সকলকে দাওয়াত করা হয়েছে বলে কথা। রাবিয়া, ইরা, সামিয়া, সুরাইয়া রুহানির সামনে ঘুরঘুর করছে আর নানান কথা বলে তাকে জ্বালাতন করছে। রুহানির মুখে লাজুক হাসি ফুটে আছে। তার মনের ভেতরের প্রজাপতিরা বেসামালভাবে উড়াউড়ি করছে। সে রীতিমতো দাঁত বের করে হাসছে। এমন সময় হাতে হলুদ আর কুলো নিয়ে আসলেন রুহানির দুই খালা, শাহিনুর বেগম, তারা বেগম আর রুহানির দুই মামি। সবাই সবার মতো কাজে ব্যস্ত। সোমাইয়ার কোলে রুহি আর ইজান সামিয়ার কোলে। সবাই বাচ্চাদের নিয়ে খেলছে। রুহানির সামনে হলুদের বাটিটা রেখে শাহিনুর বেগম রুহানির উদ্দেশ্যে বাঁকা হেসে ফিসফিসিয়ে বলে উঠলেন, বিয়েটা কিভাবে হয়েছে এটা তো আমাদের সবারই জানা আর দেখা। কখনোই ভাবিনি এভাবে নষ্টামি করে ধরা খেয়ে সেই রাতেই বিয়ে করা ছেলে মেয়ে 3 বছর পর এভাবে ধুমধাম করে লোক জানিয়ে বিয়ে করবে। এতক্ষণে রুহানির মুখে লেগে থাকা লাজুক হাসিটা ধপ করে নিভে গেল। বুকের ভেতরে কি যেন একটা বিঁধল। মনে হয় আপন মানুষের কথায় তীর বিঁধেছে। এতদিনে রুহানির একটা জিনিস খুব ভালো করে আয়ত্ত করতে পেরেছে, মানুষ কথার বানে মারে। রুহানি শাহিনুরের কথার জবাব দিতে যাবে এমন সময় উঠানে এসে পরপর 3টে গাড়ি থামল।
গাড়ি থামতেই সেখান থেকে পরপর নেমে আসলো উজান, রাসেল, তুহিন, অভ্র, আয়েশা, ইশরাত, তামান্না, সুমন, হাফিজ। উজান বেরোতেই সরাসরি রুহানির দিকে তাকালো। উজানকে দেখেই রুহানির মুখের হারিয়ে যাওয়া হাসিটা আবারও ফিরে আসলো। ঠোঁট সরিয়ে হাসল সে। বুকের ভেতরে বিঁধে থাকা তীরটা যেন উজান টেনে বের করে ফেলল। মন খারাপ করে থাকার শিক্ষা তাকে তার স্বামী মোটেও দেয়নি। উজান গাড়ির ভেতরে থাকা অবস্থায় দূর থেকে দেখেছিল রুহানির মুখের করুণ অবস্থা, এবং এটাও দেখেছে তাকে দেখেই তার বউয়ের মুখে কিভাবে হাসি ফুটে উঠেছে। উজান বুঝেছে সবটাই। সে শাহিনুর বেগমের দিকে একবার তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে রুহানির দিকে এগিয়ে এলো। রুহানি হঠাৎ খেয়াল করলো উজানের গায়ে সাদা গেঞ্জি সাথে সাদা লুঙ্গি পড়েছে। সে সব ছেলেদের দিকে তাকালো। অভ্র, তুহিন, রাসেল, তাহের, সুমন, হাফিজ সকলে সাদা লুঙ্গি সাথে সাদা গেঞ্জি পড়েছে। সুমাইয়া একটা পীড়া এনে রুহানির পাশে রাখলো। উজান এসে সোজা সেই পীড়াতে হাঁটু ভাঁজ করে বসে পড়ল। ততক্ষণে পরনে থাকা সাদা গেঞ্জিটাও খুলে ফেলল। ভেতরে স্যান্ডো গেঞ্জি পরে রয়েছে। শক্ত দেহ দৃশ্যমান হয়ে উঠল। হাতে থাকা গামছাটা ঝুলল গলায়। তুহিনরাও ততক্ষণে অপরের গেঞ্জি খুলে গালায় গামছা ঝুলিয়েছে। মেয়েরা সবাই বাঙালি ধাঁচে হলুদ রঙের শাড়ি পরেছে, চুলে গাঁদা ফুল দেওয়া। সবাই গেঞ্জি খুলে ফেললেও অভ্র এখনও খোলেনি। সেটা দেখে আয়েশা অভ্রের দিকে এগিয়ে গিয়ে হিস হিসিয়ে বলল, আপনি গেঞ্জি খুলছেন কেন? অভ্র থতমত কণ্ঠে বলল। আমার লজ্জা করছে। অভ্রের মুখে এহেন কথা শুনে আয়েশা যেন আকাশ থেকে পড়ল। এই লোকের বলে আবার লজ্জাও আছে। এই দিনও দেখতে হচ্ছে তাকে। সে বলল, আপনার লজ্জাও আছে? দেখছো না লজ্জায় আমি আমার গায়ের গেঞ্জি খুলতে পারছি না? এতেও কোনো সন্দেহ আছে? আয়েশা নাক মুখ কুঁচকে বলল। নাটক না করে দ্রুত গেঞ্জি খুলেন। অভ্র ভীষণ অবাক হওয়ার ভান ধরে বলল, তুমি রাস্তাঘাটে এমন খুলেন খুলেন করছো কেন বউ? আয়েশা অগ্নি দৃষ্টিতে তাকালে অভ্র আবার বলল, আচ্ছা তুমি খুলে দাও। আয়েশা দাঁত কটমট করল। বউকে আর রাগাতে চাচ্ছে না অভ্র। অজ্ঞতা নিজেই ওপরের গেঞ্জিটা খুলে ফেলল। গেঞ্জি খোলা হতেই কপাল কুঁচকে বলে উঠল, এই শীতের ভেতরে বউ আমাদের দিন দুপুরে উলঙ্গ করতেছে। অভ্রর কথা শুনে আয়েশার চোখ কপালে উঠে গেল। এ কেমন ফালতু কথাবার্তা। উজান পাশে বসতেই রুহানি ফিসফিস করে বলল, আজকে আপনাকে দারুণ লাগছে। উজান সরাসরি তাকালো তার দিকে। রুহানিও তাকালো। উজান রুহানির দিকে গভীর চোখে তাকিয়ে বলল, আর তোকে আমার আমার লাগছে। রুহানি লাজুক হেসে মাথা নিচু করে ফেলল। মাহতাব বাড়ি থেকে বউ সাজানোর সব ধরনের সরঞ্জাম নিয়ে আসা হয়েছে। সকলে ধরাধরি করে সব কিছু ঘরে নিয়ে রাখছে। উঠানে বড় সাউন্ড বক্স আনা হয়েছে। তুহিন গান বাজিয়ে দিল। গান বাজছে, গতরে হলুদ লাগাও কন্যার, সাজাও বধূর সাজে মিলিয়া। সকলে একে একে এসে রুহানি আর উজানকে হলুদ লাগিয়ে দিয়ে যাচ্ছে। হঠাৎ উজান হাতে একটু হলুদ নিয়ে রুহানির গালে লাগিয়ে দিল। রুহানিও উজানকে দিল। তুহিন রুহানিকে কোলে করে এনে রুহির হাতে একটু হলুদ দিয়ে বলল, বাবার গালে লাগিয়ে দাও তো মা। ছোট রুহি চাচার কথা শুনে হাত বাড়িয়ে বাবার গালে হলুদ ছুঁয়ে দিল। একইভাবে রুহানিকেও দিল। রুহির পর ইজানকে আনলো রাসেল। ইজানও বাবা মায়ের গালে হলুদ ছুঁয়ে দিল। সবকিছু উজানের ফোনে ভিডিও করে রাখা হলো। তুহিন হেসে বলল, এদের ছেলেমেয়ের কি ভাগ্য, বাবা মায়ের বিয়ে দিচ্ছে। অভ্র আয়েশাকে বলল, আমাদের ছেলে হলে আমার আবার বিয়ে করাবো। আয়েশা বেবি, 6টা ছেলে মেয়ে হলে গুনে গুনে 6টা বিয়ে করব, কেমন? আয়েশা তাকালো অভ্রর দিকে। হঠাৎ হেসে উঠে বলল, আচ্ছা। অভ্র মোটেও ভাবেনি বউ তার এত সহজে রাজি হয়ে যাবে। রাজি হবে জানলে অবশ্যই আরও কয়েকটা বাড়িয়ে বলতো। সাউন্ড বক্সে তুহিন এবার গান ছাড়ল। হলুদ লাগানো হয়ে গিয়েছে। মুহূর্তে শুরু হয়ে গেল আবির দিয়ে খেলা খেলে। যে যাকে পারছে ধরে ধরে আবির হলুদ মাখিয়ে দিচ্ছে। অভ্র এক খাবলা হলুদ নিয়ে আয়েশার সারা মুখে লাগিয়ে দিল আর বলল, দিন দুপুরে আমাকে উলঙ্গ করার শাস্তি এটা। সুমাইয়া দৌড়াচ্ছে রাসেলের থেকে। রাসেলের 2 হাতে লাল রঙের আবির। ছুটছে সুমাইয়ার পেছনে। কিছুক্ষণের ভেতরে তাকে ধরেও ফেলল রাসেল। ধরতেই সারা মুখে আবির লাগিয়ে দিল, কিছুটা খাইয়েও দিল। তুহিন পেছন থেকে এসে ইশরাতের মুখে এক খাবলা হলুদ লাগিয়ে দিল। ইশরাত
চেতে উঠে সেও ছুটল তুহিনের পেছনে। মামি খালারা মিলে এবার কলসে করে পানি এনে পীরার ওপরে রুহানিকে দাঁড় করিয়ে গোসল করালো। উজানকেও করানো হলো। উজান জায়গায় দাঁড়িয়ে লুঙ্গি পাল্টে নিল, গায়ের সেন্ডো গেঞ্জিটা খুলে নতুন একটা পরল, গলায় নতুন গামছা ঝুলানো। রুহানিকে কাউকে কোলে নিয়ে ভেতরে নেওয়া লাগবে। উজান বলল, আমার বউকে আমি থাকতে অন্য কেউ করে নেবে কেন? বলতে দেরি, তবে তার কোলে নিতে দেরি হয়নি। রুহানিকে কোলে নিয়ে বাড়ির ভেতরে ঢুকে গেল। তখন সাউন্ড বক্সে গান বাজছে। আজ যে ময়নার গায়ে হলুদ, কাইল ময়নার বিয়ে, পরশু ময়না যাইব গিয়া ঢাকডোল বাজাইয়া। রুহি, ইজান আর তালহা এক জায়গায় বসে খেলছে। খেলার এক পর্যায়ে কোনো কারণে ইজান রেগে রুহির চুল টেনে দিল। রুহির চুল টানতেও রুহি ঠোঁট উল্টে তালহার দিকে ছলছল চোখে তাকালো। ছোট্ট বাচ্চা তালহা কি বুঝলো কে জানে, সে রুহির মাথায় আদর করে দিয়ে সান্ত্বনা দিতে থাকলো। আধো বলিতে ইজানকে বলল এমনটা আর না করতে। উজানরা চলে গিয়েছে বেশ কিছুক্ষণ হলো। রুহানিকে নতুন একটা লাল হলুদ শাড়ি পরানো হয়েছে। বাড়ির প্রতিটা নারী শাড়ি পরে রয়েছে, বাদ যায়নি ছোট্ট রুহিও। সেও বেশ ফুরফুরে রয়েছে, এদিক ওদিক ছোটাছুটি করছে। অবশ্য ওর সব সময় কাজই হলো ছোটাছুটি করা। সারা বাড়ি মানুষে গিজগিজ করছে, সকলে ব্যস্ত কালকের প্রস্তুতি নিতে। উঠানে বসে সব খালা চাচিরা মিলে কাটাকুটি করছে, মশলা বাটছে, সাউন্ড বক্সে মৃদু গান বাজছে। অন্যদিকে মাহতাব বাড়িতেও একই অবস্থা, মা চাচিরা মিলে কাজ করছে। পুরো মাহতাব বাড়ি লাইটিং করা, ফুল দিয়ে সাজানো, উঠোনে লাইটে ঝকঝক করছে। উজান সেই কখন থেকে ফায়ার হয়ে আছে, ভয়ে তার সামনে কেউ যেতেও পারছে না। তার কাছে এখন সব ভালো কথাও তিতা লাগছে। যতক্ষণ রুহানিদের বাড়িতে ছিল ততক্ষণ ভালোই ছিল। এ বাড়িতে আসার পর আবার তার মেজাজ চড়ে গেছে। দূরে দাঁড়ানো রাসেল আর তুহিন আর চোখে উজানকে পর্যবেক্ষণ করছে। কাছে যাওয়ার সাহস পাচ্ছে না, কখন যেন আবার ধমকে ওঠে, তাই চুপচাপ তাকে দূর থেকে ফলো করছে। রাসেল, এদিকে আয়। উজান ডেকে উঠল রাসেলকে। ডাক শুনে দ্রুত পায়ে এগিয়ে গেল রাসেল। উজান একটা ব্যাগ ধরিয়ে দিল রাসেলের হাতে, বলল, এটা রুহানিকে দিয়ে আয়। রাসেল বলল, কালকে তো রুহানি এ বাড়িতে আসছে, তখন দিলেও তো হয়। উজান থমকে উঠল। তোকে যেটা বলছি সেটা কর। রাসেল মনে মনে বিড়বিড় করল, খালি খ্যাক খ্যাক করে, বউহীন লোক। সারা ঘর ওলটপালট হয়ে আছে, প্রতিটা জিনিস অগোছালো। রুহানি ঘর গুছাতে গুছাতে গেয়ে উঠল, নান্টু ঘটকের কথা শুনা অল্প বয়সে করলাম বিয়া। পরের লাইন গাইতে গেলে হঠাৎ পাশ থেকে সুমাইয়া বলে উঠল, চুপ কর, কট খেয়ে বিয়ে করেছিস, কোনো নান্টু ঘটকের কথা শুনে না। রুহানি থেমে গিয়ে হাতের কাজ রেখে বাঁকা চোখে তাকালো সুমাইয়ার দিকে। এক ভ্রু উঁচু করে 2-3 সেকেন্ড তাকিয়ে থেকে আচমকা সুমাইয়ার ডান পায়ে লাথি মারল। লাথির ঘষায় সুমাইয়ার পরনের সিল্কের শাড়ি কুচি ঝরঝর করে খুলে পড়ে গেল মেঝেতে। সাথে নিজেও তাল সামলাতে না পেরে পা ভেঙে বসে পড়ল। এমন সময় কোনো আগাম বার্তা ছাড়া ঘরে প্রবেশ করল রাসেল। রাসেলকে দেখে সুমাইয়া 2 হাঁটু এক জায়গায় নিয়ে হাত দিয়ে ধরে ওভাবে বসে রইল। সুমাইয়াকে এভাবে মেঝেতে বসে থাকতে দেখে রাসেলের ভুরু কুঁচকে গেল। গলা চড়িয়ে জিজ্ঞেস করল, কিরে, তুই এভাবে ফ্লোরে বসে আছিস কেন? সুমাইয়া মুখ ঘুরিয়ে অন্যদিকে তাকিয়ে থমথমে কণ্ঠে জবাব দিল, আমার ইচ্ছে করছে তাই এখানে বসে আছি, তোমার কোনো সমস্যা? রাসেল এগিয়ে এসে তার সামনে বুকে হাত ভাঁজ করে দাঁড়িয়ে বলে উঠল, একটা প্লেট এনে দেই, তুই বরং প্লেট নিয়ে রাস্তায় এভাবে বসে থাক, দেখবি রাতারাতি তুই অনেক টাকার মালিক হয়ে যাবি, যাকে বলে বড়লোক হওয়া। সুমাইয়া অগ্নি দৃষ্টি দিয়ে তাকিয়ে গর্জে উঠল, তুমি যাবে এখান থেকে? রুহানি মিটিমিটি হাসছে সুমাইয়ার নাজেহাল অবস্থা দেখে। একদম ঠিক হয়েছে। সে রাসেলকে জিজ্ঞেস করল, কি হয়েছে ভাইয়া, হঠাৎ আসলে যে? রাসেল সুমাইয়ার ওপর থেকে চোখ সরিয়ে রুহানির দিকে ফিরে এগিয়ে গিয়ে ওর সামনে একটা শপিং ব্যাগ ধরল, বলল, ভাইয়া এটা দিতে পাঠালো। রুহানি নিল সেটা। রাসেল জিজ্ঞেস করল, আমার আব্বা আম্মারা কই? তাদের নানার কাছে, একটু আগেই নিয়ে গেল। রুহানি জবাব দিল রাসেলকে। রাসেল আবারও তাকালো সুমাইয়ার দিকে। রাসেলকে নিজের দিকে তাকাতে দেখে সুমাইয়া ঝটপট নিজের দৃষ্টি সরিয়ে ফেলল। রাসেল কপাল কুঁচকে তাকিয়ে রইল। এই মেয়ে উঠছে না কেন? সে আবার জিজ্ঞেস করল, সমস্যা কি, তুই উঠছিস না কেন? সুমাইয়া ভীষণ বিরক্ত হয়ে বলল, উফ, তুমি
যাও তো ভাই, যাও। খুদেই আবার পেছনে পড়ছো কেন? রুহানি হেসে বলল। যাও ভাইয়া, ও এখানে এভাবেই বসে থাকুক। রাসেল আর চোখে একবার তাকিয়ে চলে গেল। সুমাইয়া মাথা উঁচিয়ে দেখলো রাসেল পুরোপুরি চলে গিয়েছে কিনা। যখন বুঝলো রাসেল চলে গিয়েছে, তখনই এক লাফে উঠে দাঁড়ালো। লাফানোর ফলে শাড়ি আরও খুলে গেল। সেদিকে তোয়াক্কা করল না সুমাইয়া, দৌড়ে গিয়ে দরজা বন্ধ করে দিল। আবারও দৌড়ে আসলো রুহানির কাছে। রুহানির হাত থেকে কেড়ে নিল শপিং ব্যাগটা। দেখি তোর কট খাওয়া বর কি পাঠিয়েছে তোর জন্য। রুহানি নাক ফুলিয়ে সুমাইয়ার থেকে আবারও কেড়ে নিল, ধমকে উঠল। তোকে দেখাবো কেন? আমার বর আমাকে পাঠিয়েছে, সেটা আমি দেখব। সুমাইয়া মুখ বাঁকালো। ঢং দেখলে বাঁচি না। তাহলে মরে যা। একটু রাত হতেই রুহি কান্নাকাটি শুরু করে দিয়েছে। সে বাবার কাছে যাবে। মেয়েকে কিছুতেই শান্ত করা যাচ্ছে না। সারা বাড়ি মাথায় তুলে কাঁদছে সে, বিছানায় গড়াগড়ি দিয়ে কাঁদছে। বোনের এত কান্না দেখে এবার ইজানও কেঁদে উঠল। কেউ থামার নাম নিচ্ছে না। সব সময় শান্ত থাকা ইজানও সমান তালে বোনের সাথে কাঁদছে। রুহানি অতিষ্ঠ হয়ে দাঁড়িয়ে পড়ল। কাউকে শান্ত করতে না পেরে দুঃখে কষ্টে সেও কান্না করে দিল। হঠাৎ মাকে এভাবে কাঁদতে দেখে রুহি আর ইজানের কান্না থেমে গেল। ফ্যালফ্যাল করে চেয়ে রইল মায়ের দিকে। এবার মাকে কাঁদতে দেখে আবারও দুজনে হাউমাউ করে কেঁদে উঠল। সুমাইয়া, মুজিবুর রহমান আর খালারা মিলে শান্ত করার চেষ্টা করল। বিভিন্ন পন্থায় চেষ্টা করলো কান্না থামানোর। অবশেষে অনেক রাত করে তাদের কান্না থেমেছে। মায়ের কোলে গুটিসুটি মেরে ঘুমিয়েছে দুজনে। বাচ্চারা এভাবে তার জন্য কাঁদছে, এটা উজানের কানে আসতেই উজান আরও রেগে গেল। তার ইচ্ছে করছে সবগুলোর মাথার খুলি উড়িয়ে দিতে। এসবের মানে কি? বিয়ে করছে ভালো কথা, তাই বলে আলাদা থাকতে হবে? এ বাড়িতে থেকেই তো সব আয়োজন করা যেত। যত সব নাটক শুরু করে দিয়েছে। তার বাচ্চাদের এভাবে কষ্ট দেওয়ার কোনো মানে হয়? সে তখনই যেতে চেয়েছে সে বাড়ি, কিন্তু তাকে কেউ যেতে দেয়নি, জোর করে রেখে দিয়েছে। সেই থেকে আরও মেজাজ খারাপ হয়ে আছে। রুহানিকেও ফোন করে ইচ্ছে মতো ঝেড়েছে। আর এদিকে রাত শেষ হওয়ার নামই নিচ্ছে না। আশ্চর্য, রাত এত বড় কেন? ঘরে ঘুম আসছে না তার। রাত তখন 3টা বাজে। ছাদে উঠল উজান। পকেট থেকে সিগারেট বের করে তা জ্বালিয়ে কয়েকটা টান দিয়ে ধোঁয়া উড়ালো। কিছুক্ষণের ভেতরে প্রথম সিগারেট শেষ হয়ে গেলে দ্বিতীয়টা জ্বালালো। রুহানির প্রতীক্ষিত বউ সাজার দিন আজ। পার্লার থেকে লোক চলে এসেছে রুহানিকে সাজাতে। তার পরনে লাল শাড়ি। সামনে বড় আয়নায় সে বারবার নিজেকে ঘুরে ঘুরে দেখছে, আবার বারবার নিজের মেহেদি রাঙ্গা 2 হাত দেখছে। বাম হাতের মাঝে শুধু উজান লেখা আর ডান হাতের মাঝে উজানের বউ লেখা। যতবার লেখাটা সে দেখছে আর তার গাল লাল হয়ে উঠছে ততবার। অন্য পাশে ইরা, সামিয়া, রাবিয়া, হাসি, সুমাইয়া সাজছে। রুহিকেও লাল রঙের রেডিমেড শাড়ি পরানো হয়েছে। উজান মেয়ের জন্য স্পেশালভাবে এই শাড়িটি বানিয়েছে। ছেলে ইজান আর তালহার জন্য পাঞ্জাবি। রুহি শাড়ি পরে সারা ঘর ঘুরঘুর করছে। কিছুক্ষণ পরপর এসে মাকে দেখে যাচ্ছে, আবারও বাবার জন্য বাহানা করছে। রুহানির সাজা হয়ে গেছে, মাথায় লাল ওড়নাটা পরিয়ে দেওয়া হলো। সুমাইয়া রুহানিকে নিজের দিকে ঘুরিয়ে রুহানিকে কিছুক্ষণ পর্যবেক্ষণ করে আচমকা ঢুলতে ঢুলতে এক প্রকার নাচতে নাচতে গেয়ে উঠল। ভাবি আমার পরি আছে লাল রঙের শাড়ি, 2 হাতেতে পরি আছে রেশমি কাচের চুড়ি, খোপাতে বাবলা গাছের ফুল, কানে ঝুলিতেছে ঝুমকা নামের দুল। সুমাইয়ার সাথে সাথে ইরা, সামিয়া, রাবিয়াও তাল মিলালো। রুহানি লজ্জায় মাথা নিচু করে ফেলল। তার ভীষণ লজ্জা লাগছে। সে এত লজ্জা নিয়ে কিভাবে উজানের সামনে যাবে? জয়নব বেগম তখন ঘরে ঢুকলেন। রুহানির সাথে কিছুক্ষণ দুষ্টমি করে আবারও বেরিয়ে গেলেন। উজানরা চলে আসার সময় হয়ে গিয়েছে। সুমাইয়া রাসেলকে ফোন দিয়ে জিজ্ঞেস করে জানতে পারল তারা 5 মিনিটের ভেতরে পৌঁছে যাবে। রুহানির উত্তেজনা বাড়তে লাগলো। বুকের ধুকপুকানি বেড়ে গেল। উজানকে বর বেশে দেখতে কেমন লাগবে? নিশ্চয়ই কোনো রাজপুত্রের মতো। এমন সময় সুমাইয়া রুহানিকে টেনে ছাদে নিয়ে গেল। তাদের পেছন পেছন ইরা, সামিয়া, রাবিয়া, হাসি, সাথে আরও কিছু মেয়ে সবাই আসলো। ছাদে রেলিং ধরে দাঁড়াতেই দেখতে পেল পরপর কতগুলো প্রাইভেট কার এসে উঠানে থামল। সবার সামনের গাড়িটা ফুল দিয়ে সাজানো।
একটা বরের গাড়ি। রুহানি তখনই থমকালো যখন কানে ভেসে আসলো গাড়ি থেকে আসা গানের কিছু লাইন। চাই না আমি টাকা পয়সা, চাই না বাড়ি গাড়ি। তুমি আমি বউ বানায় নিয়ে যাবো বাড়ি। দেখতে তুমি এত সুন্দর তাজা গোলাপ ফুল, যেন কাজে মন বসে না, সব হয়ে যায় ভুল। উজান গাড়ি থেকে বেরিয়ে আসলো, তুহিন রাসেলরাও বেরিয়ে আসলো। ওরা বের হতেই গানের তালে নাচতে শুরু করলো। উজান বাইরে এসেই সোজা দৃষ্টি দিল ওপরে রুহানির দিকে। রুহানির হৃৎপিণ্ড থমকে গেল। উজানকে তার কল্পনার থেকেও বেশি সুন্দর লাগছে। লোকে বলে বিয়ের দিন নাকি ছেলেদের সুন্দর লাগে না, কিন্তু এখন তো একদম উল্টোটাই হলো। উজানকে এত সুন্দর লাগছে কেন? রুহানির ঠোঁট ফুলে উঠল। এত চমৎকার একটা পুরুষের সাথে কি তাকে মানাবে? বেমানান লাগবে না? উজানের সামনে সে বড়ই তুচ্ছ হয়ে গেল না? পাশ থেকে সুমাইয়ার কোলে থাকা রুহি বাবাকে দেখে চেঁচিয়ে উঠল। রুহি ছটফট করতে শুরু করলো। সুমাইয়া বাধ্য হয়ে তাকে নিয়ে নিচে চলে আসলো। উজানের কোলে দিয়ে দিল রুহিকে। ইজানও বাবার কাছে একটু থেকে তালহার সাথে খেলায় মগ্ন হয়ে গেল। মুজিবুর রহমান খালারা মিলে জামাইকে বরণ করলেন। স্টেজে উজানকে বসানো হলো। ইতিমধ্যে বরযাত্রীদের খাওয়া দাওয়া পর্ব শুরু হয়ে গিয়েছে। বিয়ে পড়ানো হবে এখন। কাজী প্রথমে উজানের কাছে আসলেন। উজানকে কবুল বলতে বললে মিলি সেকেন্ড সময় নিল না, সে সাথে সাথে বলে উঠল, আলহামদুলিল্লাহ, কবুল। উজানের কাজে সবাই হেসে উঠল। কাজী রুহানির কাছে যেতেই রুহানির বুক কাঁপতে শুরু করলো। সেই রাতের প্রতিটা দৃশ্য চোখের সামনে প্রতিফলিত হতে থাকল। কিভাবে তাদের অপদস্থ হতে হয়েছিল, কিভাবে সে সমাজের কাছে কলঙ্কিত হয়েছিল, কিভাবে সে কান্না করেছিল, কিভাবে উজান তাকে এই সমাজের কথার বান থেকে বাঁচিয়েছিল, সব চোখের সামনে ভেসে বেড়াতে থাকলো। চোখে জল চলে আসলো রুহানির, তবে মুখে প্রশান্তির তৃপ্তির হাসি ফুটে উঠল। রুহানিকে কবুল বলতে বললে সেও কোনো সময় ব্যয় করল না, সাথে সাথেই বলে উঠল, আলহামদুলিল্লাহ, কবুল। রুহানিকে উজানের পাশে এনে বসানো হলো। রুহানি রীতিমতো কাঁপতে শুরু করলো। উজান শক্ত করে ওর হাত চেপে ধরল। ফিসফিসিয়ে গম্ভীর কণ্ঠে বলে উঠল, এখন এত কাঁপছিস কেন? উজানের কথার মানে বুঝতেই রুহানি চমকে উঠল। লজ্জায় মুখ লাল হয়ে গেল। আশ্চর্য, সে এত আজ লজ্জা পাচ্ছে কেন? বিয়ের 3 বছর হয়ে গেল আর সে আজও এত লজ্জা পাচ্ছে। অনুভূতিটা একদম সতেজ। কাপল পিক তোলার পর্ব শুরু হলো। একের পর এক ছবি তোলা হচ্ছে তাদের। এদিকে রাসেল সেই কখন থেকে রুহিকে খাওয়ানোর চেষ্টা করেই চলেছে। রাসেলের কথা হলো ওর বাবা মায়ের বিয়ে আর ও খাবে না, ওর খেতেই হবে। এদিকে রুহি কিছুতেই খেতে চাচ্ছে না। রাসেল অধৈর্য কণ্ঠে বলে উঠল, নে বাপ, খা, একটুখানি খা। তোর বাপ মায়ের বিয়ের খাবার এগুলা। কত ভাগ্য নিয়ে জন্মালি, তোর বাপ মায়ের বিয়ে দেখতে পারছিস। এই সুযোগ মিস করিস না রে মা। রাসেলের জোড়াজুড়িতে রুহি খেতে বাধ্য হয়। ইজানকেও খাওয়ানো হলো। তার একটাই কথা, বাবা মায়ের বিয়ের খাবার কিছুতেই মিশ দেওয়া যাবে না। সবার ভাগ্যে তো আর এই কপাল জোটে না। ছেলেরা আর মেয়েরা ভাগ হয়ে গেল। আয়েশা, ইশরাত, সুমাইয়া, ইরা, সামিয়া, রাবিয়া, সাথে আরও কিছু মেয়েরা। এদিকে ছেলেদের দলে অভ্র, তুহিন, রাসেল, তাহের, উমর, সুমন, হাফিজ, সাথে আরও কিছু ছেলেরা। মেয়েরা অকাজ করে বসল। উজানকে স্টেজে বসানো হলে মেয়েরা মিলে উজানের জুতো চুরি করে ফেলল। তারা দাবি করে বসলো 30,000 টাকা না দিলে তারা কিছুতেই জুতো দেবে না। তাদের দাবি শুনে রাসেলের চোখ কপালে উঠে গেল। সে বিস্ময়ের চূড়ায় পৌঁছে গর্জে উঠল, এই, তোরা জীবনে 30,000 টাকা একসাথে দেখেছিস? সুমাইয়া চোখ কুঁচকে বলল, না, দেখিনি। তোমরা বরং টাকাগুলো দিয়ে আমাদের 30,000 টাকা একসাথে দেখার সুযোগ করে দাও। তুহিন অবাক হওয়ার ভান ধরে বলল, কত বড় ছোট লোক চিন্তা করা যায়। তুমি চুপ করো। ইশরাত ধমকে উঠল। এবার আয়েশা বলল, আরে দিয়ে দিন না চাচা, মাত্র 30,000ই তো। অভ্র কপাল কুঁচকে আয়েশার দিকে তাকিয়ে বলল, তুমি না উজানের চাচি লাগো, তুমি চাচি হয়ে ওদের দলে কেন? আয়েশা মুখের ওপর বলে দিল। আপনি কে ভাই? অভ্র হক চকিয়ে উঠল আয়েশার এহেন প্রশ্নে। এবার উজান মুখ খুলল। তুহিনকে ডেকে বলল, তুহিন, সব ছোট লোকগুলোকে টাকা দিয়ে বিদায় কর। উজানের কথায় ছেলেরা সবাই হো হো করে হেসে উঠল। মেয়েরা দাঁত কটমট করে তাদের দিকে তাকালো। সন্ধ্যার দিকে রুহানিকে গাড়িতে ওঠানো হলো। গাড়ি চলতে শুরু করলো মাহতাব বাড়ির উদ্দেশ্যে।
ছাদের ওপরে বড় মাদুর বিছিয়ে তাতে বসে আছে সবাই। পুরো ছাদ জুড়ে বসেছে সবাই, সকলে মিলে আড্ডা দিচ্ছে। এতক্ষণ সকলে নিচে ছিল। সামাজিক আনুষ্ঠানিকতা শেষ করে মাত্রই এখানে এসে বসেছে সকলে। সবার মধ্যবিন্দু হলো উজান আর রুহানি। বাচ্চারা সকলে ইতিমধ্যে ঘুমিয়ে পড়েছে। ইজান আজ দাদা দাদির সাথে থাকছে। রুহি অভ্রর ঘরে ঘুমিয়েছে। আয়েশা তাকে নিজের কাছে রাখছে। অনেকক্ষণ গল্প করা হলে মাছ দিয়ে রুহানিকে ঘরে নিয়ে গেল মেয়েরা মিলে। উজান ওপরেই রইল। আর কিছুক্ষণ পর উজান নিজের ঘরের সামনে আসতেই থমকে দাঁড়ালো। তার পেছন পেছন তুহিন, রাসেল, তাহের, সুমাইয়া, ইশরাত, ইরা, সামিয়া, আয়েশা সকলে এসে থামল। উজান দরজার দিকে একবার কপাল কুঁচকে তাকিয়ে পেছনে ফিরে সবার দিকে তাকিয়ে গম্ভীর কণ্ঠে বলে উঠল। সমস্যা কি? সকলে একজোটে বলে উঠল। কি সমস্যা ভাইয়ারা? শেষের ভাইয়াটা অনেক টেনে টেনে বলল। উজান বিরক্ত হয়ে বলল, সেটাই তো, সমস্যা কি? আমার ঘরে তালা দাও কেন? তুহিন বলল। টাকা না দিলে এই তালা খুলবে না? উজান ভ্রু কুঁচকে বলল। কিসের টাকা? সে বুঝেও না বোঝার ভান ধরল। রাসেল বলল, আমরা গেট ধরেছি, টাকা না দিলে এই দরজা খুলবে না। দরজা খোলার জন্য আমি কেন টাকা দেব? তাহের বলল। উজান বুকে হাত ভাঁজ করে আরাম করে দাঁড়িয়ে বলল, আমি ঢুকবো না ভেতরে। তুহিন বিড়বিড় করল। একটু পরে নিজেই বউ ছাড়া থাকতে পারবে না তো? উজান এক ভ্রু উঁচু করে তুহিনের দিকে তাকাতেই তুহিন হকচকিয়ে উঠল। শুনে ফেলেছে নাকি? উজান বলল, আমার বউ আমাকে দিয়ে দে, আমি অন্য কোথাও চলে যাচ্ছি। রাসেল দুই হাতে বাড়ি দিয়ে বলল, এর জন্যই তোমার বউকে ভেতরে আটকে রাখছি, যাতে টাকাগুলি সসম্মানে দিয়ে দাও। আপাতত ধরে নাও আমরা কিডন্যাপার আর তোমার বউকে আটকে রেখেছি। এখন টাকা না দিলে তোমার বউকে তোমরা পাচ্ছ না। উজান আঙ্গুল উঁচিয়ে বলল। তোরা না সব রোহানির বড় ভাই? সবাই একযোগে বলে উঠল। রুহানিকে? তুহিন বলল, আমরা কোনো রুহানিকে চিনি না, একজন মাহতাবকে চিনি। উজান গম্ভীর কণ্ঠে বলল। কত টাকা? সুমাইয়া বলল। বেশি না, মাত্র 30,000। উজান চোখ কপালে তুলে আশ্চর্য হয়ে বলল, বিকালে 30,000 দিয়ে আসলাম, আবার 30,000? এই, তোরা আমার ছোট লেগে মনে করছিস কেন? সবকটা ফোকের নির্দল। সবাই একজোটে বলে উঠল। আমরা কোনো কথা মানবো না, আমাদের টাকা চাই। উজান বলল। আমার টাকা ঘরের ভেতরে। রাসেল বলল, যদি ঘরে গিয়ে আর না দাও? দেব, দরজা খোল। দরজা খোলার কথা শুনেই রুহানি দ্রুত দরজা থেকে কান সরিয়ে কিছুটা দূরে গিয়ে দাঁড়িয়ে পড়ল। সে এতক্ষণ দরজার কান পেতে সবটা শুনছিল। তুহিন দরজা খুলে সাথে সাথে ঘরে ঢুকে গেল। তুহিনের পেছন পেছন বাকি সবাইও ঘরে ঢুকে আসলো। উজান বিরক্তিতে আস্তে ধীরে ঘরে ঢুকলো। তুহিন বলল, আমরা কেউ ঘর থেকে বের হব না। উজান বাঁকা চোখে একবার তাকিয়ে টাকা এনে ওদের দিয়ে বলল, তোরা ফকির হতে পারিস, তবে আমি না। এবার সবকটা বের হ রুম থেকে। সবাই বের হতেই উজান দরজা আটকাতে যাবে, এমন সময় রফিকুল সাহেবের ডাক আসলো। উজানকে ডাকছেন তিনি। উজান বিরক্তিতে বেরিয়ে গেল। উজান বেরোতেই সুমাইয়া ঢুকে পড়ল ঘরে। ফুলে সাজানো বিছানায় বসে পা ঝুলাতে ঝুলাতে বলে উঠল, ভাইয়ার ভাবসাব এমন মনে হচ্ছে প্রথমবার বাসর ঘরে ঢুকছে, অথচ 2 বাচ্চার বাপ উনি। বলেই হো হো করে হেসে উঠল। সুমাইয়ার সাথে রুহানিও হেসে উঠল। বেশ কিছুক্ষণ কথা বলার পর সুমাইয়া দুঃখী দুঃখী ভাব নিয়ে বলে উঠল, ভেবেছিলাম তোর বরের সাথে একটা গান গাবো, কিন্তু তুই তো উজান ভাইকে বিয়ে করলি। এই দুঃখ কেমনে ভুলি আমি বল? রুহানি কপাল কুঁচকে বলল, কি গান? ওই যে ওই গানটা, দুলা ভাই ও আমার দুলা ভাই, দুলা ভাই ও আমার দুলা ভাই, চলো না সিনেমা দেখিতে আজি যাই, সিনেমার নাম নাকি তোমাকে চাই দুলা ভাই। এমন সময় উজান ঘরে ঢুকল। উজান গম্ভীর কণ্ঠে বলে উঠল, তোর পড়া নেই? সুমাইয়া চমকে পেছনে তাকিয়ে উজানকে দেখে তার আত্মা লাফিয়ে উঠল। মুখ ফসকে বেরিয়ে আসলো। উজান আবার বলল, তোর পড়াশোনা নাই? সুমাইয়া অবাক হয়ে বলল, আজকে কি পড়তে বসে? কেন আজকে? আজ না আপনাদের বিয়ে? বিয়ে আমাদের, তোকে পড়তে বাধা কে দিয়েছে? যা পড়তে বস। শেষের কথাটা উজান ধমকের সুরে বলল।
সুমাইয়া চমকে উঠে দ্রুত এক প্রকার দৌড় দিয়ে ঘর থেকে বেরিয়ে গেল। ওর যাওয়ার দিকে তাকিয়ে রুহানি অট্টহাসিতে ফেটে পড়ল। উজান সেদিকে তাকিয়ে ধমকে উঠল। এবার তোকেও পড়তে বসাবো। রুহানির হাসি বন্ধ হয়ে গেল। এ কেমন আজব কথাবার্তা। তারা দুজন অজু করে এসে 2 রাকাত নফল নামাজ আদায় করল। নামাজ শেষে রুহানি বলল, বাচ্চাদের ছাড়া ভালো লাগছে না। উজান তার দিকে তাকিয়ে বলে উঠল, তাহলে নিয়ে আয় ওদের। নিয়ে আসবো? হ্যাঁ, যা নিয়ে আয়। রুহানি উজানের সামনে এসে দাঁড়িয়ে ঘাড় কাত করে তাকিয়ে মিটিমিটি হেসে বলল। নিয়ে আসবো? উজান তার মুখের দিকে দৃষ্টিপাত করে বলল, না। উজানের না শুনে রুহানি হো হো করে হেসে উঠল। উজান ভ্রু কুঁচকে তাকিয়ে রইল। রুহানি আজ বেশি হাসছে। অনেক খুশি নাকি আজ সে? উজান আচমকা তাকে কোলে তুলে নিল। রুহানি তবুও হাসতে লাগল। উজান রুহানিকে কোলে নিয়ে দাঁড়িয়ে জিজ্ঞেস করল, তাতে হাসছিস কেন? রুহানি হাসতে হাসতে জবাব দিল, খুশিতে। কিসের খুশি? উজান জেনেও জিজ্ঞেস করল, আপনাকে পাওয়ার খুশিতে। উজান তাকিয়ে রইল রুহানির হাসি রত চোখের দিকে। রুহানি হাসি থামিয়ে বলল, আপনি কিন্তু এখনো ভালোবাসি বলেননি আমায়। উজান কিছু বলতে গেলে রুহানি আঙ্গুল চেপে ধরল উজানের ঠোঁটে। শাসানোর স্বরে বলল, খবরদার, আপনার মুখ থেকে এর একমাত্র ভালোবাসি শব্দ ছাড়া আর কোনো শব্দ যেন বের না হয়। একটু থেমে আবার বলল, শুধু বলো ভালোবাসি, আর কিছু শুনতে চাই না। বলো না ভালোবাসি। উজান কিছুক্ষণ রুহানির মুখের দিকে তাকিয়ে থেকে খুব যত্ন করে তার ঠোঁটে একটা চুমু দিল। আবারও দিল, আবারও দিল। পরপর কয়েকবার দিয়ে আস্তে করে ফিসফিসিয়ে বলে উঠল, ভালোবাসি। আমার পুতুলকে আমি ভীষণ ভালোবাসি। রুহানি আবার খিলখিল করে হেসে উঠল। এবার হাসতে হাসতে কেঁদে উঠল। তবে মুখে হাসি লেগে থাকল, চোখে জল, মুখে হাসি নিয়ে বলল, নরম আলোয় ভরা করিডরটা ভীষণ শান্ত। নিস্তব্ধ ভরে হাসপাতালের করিডরের মাঝখানে দাঁড়িয়ে আছে অভ্র। মুঠো দুটো শক্ত করে চেপে রাখা, চোখ দুটো উত্তেজনায় আর উদ্বেগে কাঁপছে। আয়েশাকে অপারেশন থিয়েটারে নেওয়া হয়েছে। বড় সাদা দরজার একটু আগেই খুলে সিস্টার এসে বলেছিল, রোগী প্রস্তুত, সিজার হবে। অভ্র সেই থেকে চাতক পাখির ন্যায় তাকিয়ে আছে দরজাটার দিকে। শান্ত থাকার চেষ্টা করছে সে, কিন্তু বুকের ভেতরটা উতাল পাথাল ঢেউয়ের মতো ওঠানামা করছে। আশেপাশেই উজান, তুহিন, রায়হান, সুমাইয়া, রুহানি, হামিদা সবাই দাঁড়িয়ে আছে। ইশরাত, সুমাইয়া, তামান্না আর হাফসা বাড়িতে থেকে গিয়েছে বাচ্চাদের দেখতে। আচমকা রুহানির চোখের সামনে এক একে কিছু পুরনো স্মৃতি ভেসে উঠেছে। তার সিজারের সময় উজান পাশে ছিল না। উজানও সেদিন মৃত্যুর সাথে লড়াই করছিল। কত পাগলামি সে করেছিল সেদিন। উজানের জ্ঞান না ফেরার কারণে সে কিভাবে কান্না করেছিল, কিভাবে আহাজারি করেছিল, সব চোখের পাতায় আবারও ধরা দিচ্ছে। রুহানির চোখে জল জমে উঠল। সে ঠোঁট চেপে কান্না আটকে আস্তে করে মাথা ঘুরিয়ে উজানের দিকে তাকালো। উজান তার দিকেই তাকিয়ে আছে। উজানকে নিজের দিকে তাকিয়ে থাকতে দেখে সে আর নিজেকে আটকে রাখতে পারল না। ঠোঁট ফুলিয়ে ফুপিয়ে কেঁদে উঠল। তার কান্নায় সকলে হকচকিয়ে উঠল। উজান এগিয়ে এসে তাকে জড়িয়ে ধরল। উজান জড়িয়ে ধরতেই রুহানির কান্নার বেগ আরও বাড়ল। সে শক্ত করে জড়িয়ে ধরল উজানকে। উজান তাকে কাঁদতে নিষেধ করল না। সে ধীরে ধীরে রুহানির মাথায় হাত বুলিয়ে দিল। সে বুঝতে পারছে রুহানির কান্নার কারণ কি। ছেলে বাবু হয়েছে অভ্রর। নার্স এসে অভ্রর কোলে বাচ্চাটাকে দিয়ে গেল। অভ্র বাচ্চাটাকে আলতো করে জড়িয়ে ধরল। তার হাত কাঁপছে। রফিকুল মাহতাব এগিয়ে আসলেন। বাচ্চাটাকে দেখে বলে উঠলেন, মাশাল্লাহ, 2 অভদ্রের 2 পুত্র সন্তান হয়েছে। এবার এরা বড় হলে বুঝবে তোমরা দুজন কত জ্বালানো জ্বালিয়েছ আমাকে। বাচ্চা পাওয়ার খুশিতে রফিকুল মাহতাবের কথায় অভ্র কোনো পাত্তা না দিল। পাশ থেকে উজান বাঁকা চোখে তাকালো বাবার দিকে। থমথমে কণ্ঠে বলে উঠল, তার মানে তুমি নিশ্চয়ই যুবক বয়সে এমন ছিলে, যার কারণে আমি এমন হয়েছে। উজানের কথায় তুহিন আর রুহানি ফিক করে হেসে উঠল। সুমাইয়া হাত দিয়ে মুখ ঢেকে হাসি আড়াল করার চেষ্টা করল। রফিকুল মাহতাব তাদের দিকে একবার দৃষ্টি দিয়ে ফের উজানের দিকে তাকিয়ে বলে উঠল, আমি কেন যুবক বয়সে তোমাদের মতো অভদ্র হতে চাবো? তোমাকে রাস্তায় খুঁটে পেয়েছিলাম, আর নিশ্চয়ই অভদ্রকে হাসপাতাল থেকে পাল্টে এনেছি, যার কারণে তোমরা এমন অভদ্র। আমাদের বংশে তোমাদের মতো অভদ্র আর একটাও নেই।
বাবার যুক্তিতে উজান ফের বলল। তাহলে কালই আমার আসল বাবা মায়ের খোঁজ শুরু করব। আয়েশাকে কেবিনে আনা হয়েছে। একে একে সকলে আয়েশাকে দেখে গেল। সবাই বেরিয়ে যেতেই অভ্র আস্তে করে আয়েশার পাশে গিয়ে বসল। আয়েশা মাথা ঘুরিয়ে অভ্রর দিকে তাকালো। অভ্রর কোলে তাদের দুজনের ছেলে। অভ্র নিচু হয়ে আয়েশার কপালে বেশ কিছুক্ষণ সময় লাগিয়ে একটা চুমু খেল। অভ্র ঠোঁট সরিয়ে মাথা তুলতে গেলে আচমকা আয়েশা বলে উঠল, ভালোবাসি। আয়েশার মুখ থেকে বের হওয়া এই একটা শব্দে সে থমকে গেল। সে অসম্ভব শান্ত মুখ নিয়ে আয়েশার দিকে তাকালো। তাকে যতটা শান্ত দেখাচ্ছে আসলে সে ততটা শান্ত নেই ভেতরে দিয়ে। সে আরেকটু নিচু হয়ে আয়েশার গালের সাথে গাল মিশিয়ে অত্যন্ত শান্ত আর ধীর কণ্ঠে বলল, আমিও ভালোবাসি। কিছু বছর পর আকাশে চাঁদ উঠেছে, তার মানে কাল ঈদ। কাল ঈদ ঘোষণা হতেই মাহতাব বাড়ি জুড়ে আনন্দের ঢেউ উঠেছে। সকলে উঠোনে এসে বাজি ফুটাচ্ছে। 5 বছরের রুহি ছুটাছুটি করছে। তার পেছনে ছুটছে ইজান। ইজানের পেছনে ছুটছে তালহা। মূলত রুহি ইজানের থেকে তার খেলনা গাড়ি নিয়ে পালিয়েছে, যার কারণে ইজান রুহিকে ধরার জন্য ছুটছে। ইজান ধরে ফেলল রুহিকে। রুহি ছলছল চোখে তাকালো। তবে ইজান সেটাই কোনো পাত্তা না দিয়ে রুহির পিঠে একটা কিল মারতে গেলে তালহা ধরে ফেলল ইজানকে। বলে উঠল, মিরুনা, আমাদের বোন হয় না, ব্যথা পাবে। ইজান তালহার কথা শুনে রুহিকে ছেড়ে দিল। তবে রুহি ইজানকে একটা কিল মেরে আবারও দৌড়ে গেল। ইজান তালহার দিকে ফিরে বলল, দেখছ, এর জন্যই ওরে আমি মারি। তালহা অসহায়ভাবে তাকালো। প্রতিবার সে রুহিকে বাঁচাতে গেলে রুহি একটা না একটা কাণ্ড করে বসে। সে আবার বলল, থাক মেরুনা। রুহানিকে টেনে বাইরে নিয়ে আসলো উজান। রুহানি বলল, বাসায় অনেক কাজ রয়েছে, এখন বাইরে গেলে সবাই কি মনে করবে? উজান বাইকে বসতে বসতে জবাব দিল, কেউ কিছু মনে করবে না, দেখি কাছে আয়। রুহানি এগিয়ে যেতেই উজান রুহানিকে হেলমেট পরিয়ে দিল। রুহানি বাইকের পেছনে উঠে বসল। রুহানি আবার বলল, বাচ্চারা যদি খোঁজে আমাদের? আব্বা আম্মু দেখে নেবে। উজান বাইক টান দিয়ে বেরিয়ে গেল সেখান থেকে। তারা বেশ রাত করে ঘুরল সারা শহর। অবশেষে বাড়ি ফিরল রফিকুল মাহতাবের ফোন কলে। সকাল সকাল মাহতাব বাড়িতে ব্যস্ততার দিন শুরু হয়েছে। রান্নাঘরে রুহানি, আয়েশা, ইশরাত, তামান্না, হামিদা, সুরাইয়া সহ হাফসা কাজ করছে। সেমাই, নুডলস সহ আরও বিভিন্ন আইটেম বানানো হলো। সেই ফাঁকে হামিদা বেগম বলে উঠলেন, রুহানি, ইশরাত, আয়েশা, তামান্না, তোমরা যাও ঘরে, দেখো তোমাদের জামাই কি লাগে না লাগে। ওরা সবাই বেরিয়ে আসলো। আয়েশা ঘরে এসে দেখলো অভ্র কেবল গোসল করে বেরিয়েছে। গায়ের পাঞ্জাবিটা পরছে এখন। আয়েশা গিয়ে পাশে দাঁড়ালো। অভ্র এক পলক তাকিয়ে হাতে ঘড়ি পড়তে লাগলো। তাদের ছেলে অয়ন এখনো ঘুমে। আয়েশা বলল, ছেলেকে উঠিয়ে দিই, সাথে করে নিয়ে যান, ঈদের নামাজ পড়ে আসুক। না, উঠিয়ে নিয়ে যাই। তালহা আর ইজান তো আছেও দেখার জন্য। আয়েশা অয়নকে উঠিয়ে রেডি করে দিল। সাদা পাঞ্জাবি পরিয়ে দিল। অভ্র আয়েশার কপালে একটা চুমু খেয়ে ছেলেকে কোলে নিয়ে বেরিয়ে আসলো। রুহানি ঘরে এসে উজানের সব কিছু গুছিয়ে রাখল। উজানের গোসল শেষ। রুহানি ইজানকে পাঞ্জাবি পরিয়ে রেডি করে দিল। রুহির কোনো খোঁজ নেই। সে সারা বাড়ি ছুটোছুটি করছে। কিছুক্ষণের ভেতরে উজান গোসল করে বেরিয়ে আসলো। পাঞ্জাবি পরে চুল সেট করে হাতে ঘড়ি পরল, গায়ে সুগন্ধি লাগালো। ইজান এসে বাবার হাত ধরল। উজান রুহানির দিকে এগিয়ে এসে তার কপালে একটা চুমু খেয়ে বলল, রেডি হয়ে থাকিস। রুহানি মাথা নাড়িয়ে হ্যাঁ বোঝালো। উজান ছেলের হাত ধরে বেরিয়ে গেল ঘর থেকে। নিচে সকলে একত্রে দাঁড়িয়ে আছে। বাবা, চাচারা, ভাইয়ারা সকলে একে অপরের সাথে কোলাকুলি করলো। একে অপরকে ঈদ মোবারক জানালো। পরবর্তীতে সেমাই খেয়ে সকলে ঈদের নামাজের উদ্দেশ্যে বেরিয়ে গেল। সবাই বেরিয়ে যেতেই রুহানিরা আবার রান্নাঘরে এসে টুকটাক কাজ করার পর হামিদা তাদের ঘরে পাঠিয়ে দিল তৈরি হয়ে নিতে। এমনিতেও অনেক কাজ এগিয়ে রাখা হয়েছে গতকালকেই। আজ বেশি কাজ নেই। যেটুকু আছে সেটা তারা 3 বউ মিলে করে ফেলতে পারবে। রুহানিরা ঘরে এসে সবার আগে রুহিকে রেডি করাতে লাগলো। রুহিকে মেরুন রঙের 3 পিস পরালো। চুল ছেড়ে দিল, পিঠ পর্যন্ত চুল তার। সাজানোর সময় কি যে নড়াচড়া করছে মেয়েটা। রুহানি ভীষণ ধৈর্য নিয়ে রুহিকে তৈরি করে দিল। রুহানি মাঝে মাঝে নিজের ওপর ভীষণ অবাক হয়। বিয়ের আগে না বিয়ের পরে এত ধৈর্য তার কোনো কালই ছিল না, যতটা ধৈর্য নিয়ে সে এখন এই ছেলে মেয়েকে পালছে।
একেই বুঝি মা বলে। বাচ্চাদের পালতে গিয়ে তার মাঝে মাঝে নিজের মায়ের কথা ভীষণ মনে পড়ে। মায়ের আদরের কথা তেমন একটা তার মনে নেই, তবে নিশ্চয়ই তার মাও তাকে এভাবেই ভালোবাসত, এভাবেই আগলিয়ে রাখত। রুহির রেডি হওয়া শেষ হতেই এবার সে তৈরি হচ্ছে। সেও আজ মেরুন রঙের একটা 3 পিস পরল। এটা উজান তাকে পছন্দ করে কিনে দিয়েছে। চুল ছেড়ে দিল, ঠোঁটে মেরুন রঙের লিপস্টিক লাগালো, মুখে হালকা মেকআপ করলো। তার রেডি হতে হতে ততক্ষণে উজান চলে আসলো। বাবাকে দেখেই রুহি লাফ দিয়ে বাবার কোলে চলে বসলো। ঈদ মোবারক আম্মাজান। উজান মেয়েকে কোলে নিয়ে বলল, ঈদ মোবারক বাবা, আমার সালামি দাও। রুহি খিলখিল করে হেসে বলল। উজান পকেট থেকে মানিব্যাগ বের করে সেখান থেকে 1000-এর নোট বের করে দিল মেয়েকে। টাকা পেয়ে রুহি খুশিতে লাফ দিয়ে বাবার কোল থেকে নেমে পড়ল, দৌড়ে বাইরে চলে গেল তার ভাইদের সেটা দেখাতে। রুহানি ডেকে উঠল, রুহি টাকা আমার কাছে দিয়ে যাও, তুমি হারিয়ে ফেলবে। তবে রুহানির কোনো কথাই শুনল না। সে ছুটে বেরিয়ে গেল ঘর থেকে। উজান এগিয়ে আসলো রুহানির কাছে, রুহানিকে আগাগোড়া পরখ করে বলল, সুন্দর লাগছে। উজান শুধু বলেছে সুন্দর লাগছে, আর এতেই রুহানির গাল লাল হয়ে উঠল। সে লজ্জার মাথা নিচু করে হেসে উঠল। উজান তাকিয়ে রইল সেই হাসির দিকে। রুহানি আবারও মাথা উঁচিয়ে বলল, ঈদ মোবারক। উজান এগিয়ে এসে কোমর জড়িয়ে ধরে বলল, ঈদ মোবারক। রুহানি এবার সালাম দিল। আসসালামু আলাইকুম, এবার আমার সালামি দিন। সে হাত পেতে দিল উজানের সামনে। উজান সালামের জবাব দিয়ে পকেট থেকে মানিব্যাগ বের করে কয়েকটা 1000 টাকার নোট বের করে দিল। টাকা পেয়ে তো রুহানি সেই খুশি। সে উজানকে জড়িয়ে ধরল, উজানও তাকে জড়িয়ে ধরে দাঁড়িয়ে রইল। উজান, রুহানি, অভ্র, আয়েশা, তুহিন, ইশরাত, রায়হান, তামান্না এরা সকলে ঘুরতে বেরিয়ে গেল। ইজান, তালহা আর রুহিকে নিয়ে সুমন আর হাফিজ বেরিয়েছে। অয়ন রয়েছে হামিদার কাছে। রুহানি একটা ফুচকার দোকানের সামনে এসে দাঁড়ালো। 1 প্লেট ফুচকা নিয়ে দুইজনে খেল। বিকাল গড়িয়ে রাত হলে অন্যরা সবাই বাড়ি ফিরলেও উজান আর রুহানির ফেরার নাম নেই। বারান্দায় একে অপরকে জড়িয়ে ধরে দাঁড়িয়ে আছে রুহানি আর উজান। তাদের কারো মুখে কোনো কথা নেই, শুধুই একে অপরকে উপভোগ করছে। রুহানি উজানের দিকে ফিরে দাঁড়ালো, তখন উজান রুহানির কোমর জড়িয়ে। উজান সরাসরি রুহানির চোখের দিকে তাকালো। রুহানি সে চোখে তাকিয়ে নেশাগ্রস্তের ন্যায় বলে উঠল, আপনার চোখগুলো অনেক সুন্দর। উজান চোখ দিয়ে হাসলো যেন। রুহানি এক দৃষ্টিতে তাকিয়ে রইল সেই চোখে, আনমনা হয়ে মনে মনে বলে চলল, তাদের প্রশ্ন করেছিলাম সব থেকে ভয়ঙ্কর নেশা কোনটি। তারা উত্তর দিয়েছিল আফিম, কোকেন। আমি মুচকি হেসে বলেছিলাম আমার উজানের চোখ দেখেছো তোমরা? 5 মাসের অন্তঃসত্ত্বা রুহানি ধীর পায়ে এগিয়ে যাচ্ছে সামনে। ওই তো সামনে উজান ভাই 2 হাত বুকে ভাঁজ করে গাড়ির সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে, মুখ গম্ভীর। রুহানি মুচকি হেসে কাছে আসতেই উজান ড্রাইভিং সিটের পাশের দরজাটা খুলে দিল। রুহানি উঠে বসলো গাড়িতে, উজানও ড্রাইভিং সিটে গিয়ে বসলো। গাড়ি স্টার্ট দিল, গাড়ি চলতে শুরু করলো গন্তব্যের উদ্দেশ্যে। নীরবতার মাঝে রুহানি প্রথম কথা শুরু করলো, বলুন তো উজান ভাই, এবার কে আসবে, মেয়ে নাকি ছেলে? উজান সামনের দিকে মনোযোগ রেখে বলল, মেয়ে আসবে। রুহানি মুখ ফুলিয়ে বলল, না, ছেলে আসবে। না, মেয়ে আসবে। রুহানি জোর দিয়ে বলল, না, ছেলে আসবে। উজান রুহানিকে কিছুটা রেগে যেতে দেখে ভ্রু কুঁচকে তার দিকে তাকালো, মুখ কুঁচকে বলল, তো সমস্যা কি রোহানি? তো ছেলে চাস কেন এত? মেয়ে কেন নয়? রুহানির মন খারাপ হয়ে গেল, দৃষ্টি সরিয়ে নিল উজানের থেকে, মুখ ঘুরিয়ে জানালার বাইরে তাকালো। উজান অপেক্ষা করলো রুহানির উত্তরের। উজান গম্ভীর কণ্ঠে বলে উঠল, আমার দিকে তাকা। রুহানি তাকালো না। উজান আবারও বলল, এবার রুহানি তাকালো। উজান বলল, বল, কারণ কি? মেয়েদের এক চুল পরিমাণের কিছু হলেই তাদের গায়ে কলঙ্ক লেগে যায়, সবাই তাদের দিকে আঙুল তোলে। মানুষের প্রতিটা বিষাক্ত কথা তাদের হাসি মুখে সহ্য করতে হয়, তবে ছেলেদের ক্ষেত্রে সেটা হয় না, ভিন্ন সেই ক্ষেত্রে। ছেলেদের এত সব কথা শুনতে হয় না, আবার ছেলেরা এইসব গায়েও মাখে না। হঠাৎ রুহানির মুড চেঞ্জ হয়ে গেল, ঠোঁটে দুষ্টু হাসি এঁটে বলল, আর ছেলেটা যদি হয় সাফওয়ান উজান মাহতাবের, তাহলে আর কি চাই বলেন? আপনার মতো বর পেতে হলে তো ভাগ্য লাগে, আর আমি আপনাকে পেয়ে ভাগ্যবতী। আর দ্বিতীয়বারের মতো গর্ভবতী। উজানের গম্ভীর কণ্ঠে বলা কথাটাতে রুহানি হকচকিয়ে উঠল।
খুক খুক করে কেসে উঠল। উজান পাশ থেকে পানির বোতলটা নিয়ে রুহানির দিকে এগিয়ে দিল। রুহানি সেটা নিয়ে একটু পানি পান করল। উজান আবার বলতে শুরু করলো, মেয়েটা হবে উজানের। উজানের মেয়ে উজানের মতোই হবে। সে সবার থেকে আলাদা হবে। আমার মেয়েকে আমার মতো গড়ে তুলব। মানুষের কথায় কান দেওয়ার মেয়ে সে হবে না, তাকে শেখাবো। আম্মা জান, আপনাকে কেউ কিছু বললে কোনো কিছু না ভেবে সোজা মুখ ফাটিয়ে দেবেন। বাকিটা আপনার আব্বা জান দেখে নেবে। শেষের কথাগুলো শুনে রুহানি ফিক করে হেসে উঠল। নিজেকে সামলে আবার বলল, কিন্তু আরেকটা সমস্যা আছে। উজান ভ্রু কুঁচকে তার দিকে ফিরে বলল, কে? মেয়েরা সারা জীবন বাপের বাড়ি থাকতে পারে না। বিয়ে হলে তাকে চলে যেতে হয় বাপের বাড়ি ছেড়ে। আমার মেয়ে আমাকে রেখে চলে যাবে, এটা আমি মানতে পারবো না। এবার উজানেরও বুক কেঁপে উঠল। রুহানির কথাগুলো তো সত্য, তবে সেও তো তার মেয়েকে ছাড়া থাকতে পারবে না। সে কোনো জবাব দিল না। বেশ কিছুক্ষণ নীরব রইল। হঠাৎ কিছু একটা ভেবে তার ঠোঁটে বাঁকা হাসি ফুটে উঠল। বাঁকা হেসে তাকালো রুহানির দিকে। উজানকে এভাবে তাকাতে দেখে রুহানি আবার হকচকিয়ে উঠল। চোখ পিটপিট করল, প্রশ্ন করল, কি হয়েছে উজান ভাই? উজান নির্লিপ্ত স্বরে বলে চলল, বাড়িতে তালহা থাকতে রুহির কথা যাওয়ার প্রয়োজন নেই। আর আগত যে আছে তাকে একটা ঘর জমি এনে দেব। উজানের যুক্তির প্রতি উত্তরে রুহানি হো হো করে হেসে উঠল। হাসি কিছুতেই থামে না তার। মেয়েকে নাকি ঘর জামাই এনে দেবে। হঠাৎ হাসি থামিয়ে বলল, তালহার ব্যাপারটা আসলেই মানা যায়। এটা তো আগে কখনো ভেবে দেখিনি। বাট আপনি কত কিছু ভেবে বসে আছেন। একটু থেমে আবার বলল, তাহলে আজ বাড়ি গিয়ে তালহার কানে কানে বলে আসবো, শোন বাপ, আজ থেকে রুহিকে বউ বলে রাখবি। এটা তোর ভবিষ্যৎ বউ হবে। এখন থেকেই নিজের ভবিষ্যৎ বউকে দেখে রাখা শুরু কর। এ কথা শেষ হতেই আবারও হেসে উঠল রুহানি। উজানের ঠোঁটেও এবার হাসির রেখা দেখা গেল। ততক্ষণে পৌঁছে গেল হসপিটালের সামনে। রুহানি ঘরে ঢুকতেই দেখতে পেল উজান বিছানার ওপরে বসে নিচু হয়ে কি যেন করে যাচ্ছে। রুহানির দিকে পিঠ ফেরানো। বলিষ্ঠ উজানের সামনে কি রয়েছে কিছু দেখা যাচ্ছে না। রুহানি ধীর পায়ে এগিয়ে গিয়ে উজানের সামনে দাঁড়ালো। তাকে দেখতেই উজান আর উজানের সামনে থাকা ছোট রুহি একসাথে তার দিকে ফিরল। রুহানি অবাক চোখে তাকালো রুহির দিকে। উজান রুহির হাতে চুড়ি পরিয়ে দিচ্ছে। এই যে উজান রুহির জন্য চুড়ি এনেছে, অথচ তাকে দেখায়নি। একা একা মেয়েকে পরানো শুরু করে দিয়েছে। রুহানির ভীষণ হাসি পেল। মনে হচ্ছে উজান একটা পুতুল নিয়ে খেলছে। এখন এই ছোট্ট পুতুলের হাতে চুড়ি পরিয়ে দিচ্ছে সে। রুহানি হাসি চেপে কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে বলল, পুতুল খেলছেন বুঝি উজান ভাই? উজান শেষের কয়েকটা চুড়ি রুহির হাতে পরিয়ে দিতে দিতে বলল, হ্যাঁ, 10 বছর বয়স থেকে পুতুল খেলছে। এখন 34 বছর বয়স এসে পুতুল খেলছে। রুহানি দাঁত বের করে হাসল, তৃপ্তির হাসি। উজান রুহানির দিকে হাত এগিয়ে রুহানির হাত ধরে টেনে বলল, এখানে আয়। রুহানি বসলো উজানের পাশে। উজান পাশ থেকে আরেক ডজন চুড়ি বের করলো। বের করে রুহানির দু হাতে পরিয়ে দিল। রুহানি 2 হাত সামনে ধরে হাতে হাতে হালকা দুলালো। রুহানির দেখা দেখি রুহিও দুলালো। রুহি রুহানি একসাথে খিলখিল করে হেসে উঠল। উজান মুগ্ধ চোখে তাকিয়ে রইল তার 2টা পুতুলের দিকে। রুহি বলল, বাবা, আমাদের একটি ছবি তুলে দাও তো। উজান ফোন বের করে মা মেয়ের ছবি তুলে দিল। রুহানির পরনে লাল রঙের একটা ম্যাক্সি। আগের থেকে কিছুটা স্বাস্থ্য বেড়েছে, দেখতে গুলুমুলু হয়েছে। রুহি শুধু তার গাল টানবে আর ঘুরে ফিরে তার গালে চুমু দিবে। অবশ্য তার বাপটাও কম না। ইজান এসে রুহিকে ডেকে নিয়ে গেল। রুহি চলে যেতেই উজান রুহানিকে কোলে তুলে নিল। রুহানি উজানের কোলে উঠে খিলখিল করে হেসে উঠল। উজান ভ্রু কুঁচকে চেয়ে বলল, কি হচ্ছে তোর? আজ তো হাসছিস কেন তুই? তোকে তো হাসির মাংস খাওয়ায়নি। রুহানি উজানের দিকে ফিরে ডান দিকে ঘাড় কাত করে দাঁত বের করে বলল, মনে রং লেগেছে? নতুন করে আবারও? আপনি থাকলে আমার মনে প্রতিদিন রং লাগে। উজান শক্ত করে জড়িয়ে ধরল তাকে। রুহানি আবার হাসল। উজান অবাক চোখে তাকিয়ে রইল। এই মেয়ের মাথার তার ছিঁড়ে গিয়েছে নাকি? তবে সে মুগ্ধ চোখে তাকিয়ে রইল। আচমকা গালে টুপটাপ কয়েকটা চুমু খেল। উজান চুমু খাওয়াতে রুহানি আবারও খিলখিল করে হেসে উঠল। উজান রুহানিকে হাতের ওপর শুইয়ে দুজন একসঙ্গে শুয়ে পড়ল। উজানের হাত বিচরণ করছে রুহানির 5 মাসের ফুলে ওঠা পেটে। রুহানি এক দৃষ্টিতে তাকিয়ে আছে উজানের দিকে। উজান সে দৃষ্টি লক্ষ্য করে বলল, এভাবে তাকাবি না। কেন? আমার কেমন যেন লাগে।
রুহানি দুষ্ট হেসে বলল। কেমন লাগে? উজান আচমকা রুহানির ঠোঁট চেপে ধরল, অনেকটা শক্তি দিয়েই ধরল। বেশ কিছুক্ষণ পর ছাড়ল। ছাড়া পেয়ে রুহানি জোরে জোরে শ্বাস নিতে থাকলো। অবাক চোখে তাকালো উজানের দিকে। উজানা বাঁকা হেসে বলল। অস্থির লাগে। রুহানি অবাক হলো। মনে পড়ে গেল কয়েক বছর আগের সেই মুহূর্তটা। উজানকে তার দিকে তাকিয়ে থাকতে দেখে ঠিক এমনভাবেই সে উজান ভাইকে একই কথা বলছিল। মনে হলো পুরনো স্মৃতিটা হঠাৎই ফিরে এলো, তবে এবার বিপরীতে। রুহানি হাসল, উজানকে শক্ত করে জড়িয়ে ধরল। তার বুক ধকধক করছে। হঠাৎ কেন যেন তার সুখ সুখ লাগছে, ভীষণ সুখী লাগছে, অনেক আনন্দ লাগছে। ইচ্ছে করছে উজান ভাইকে নিয়ে সব কিছু ছেড়ে, সব কিছু ফেলে অন্য দুনিয়ায় চলে যেতে, যেখানে শুধু সে আর তার উজান ভাই থাকবে। আচ্ছা, হঠাৎ তার এত সুখ সুখ লাগছে কেন? সে কি সত্যি পাগল হয়ে গিয়েছে? তার সুখী একটা পরিবার আছে, তার শ্রেষ্ঠ একটা স্বামী আছে, তার একটা ছেলে আছে, একটা মেয়ে আছে, আবার আরেকটা আসছে। সুখী থাকতে হলে আর কি প্রয়োজন হয়? সে সুখী নারীদের ভেতরে একজন। হঠাৎ বলল। উজান ভাই। উজান রুহানির চুলে মুখ ডুবিয়ে রেখেই বলল। একটা গান শোনার না? উজান মাথা উঁচিয়ে তাকালো। রুহানি ঠোঁট ফুলিয়ে বলল, প্লিজ। উজান একটা শ্বাস ফেলে রুহানিকে জড়িয়ে ধরে বউয়ের আবদার পূরণ করতে গিয়ে উঠল। এখন অনেক রাত, তোমার কাঁধে আমার নিঃশ্বাস, আমি বেঁচে আছি তোমার ভালোবাসায়। ছুঁয়ে দিলে হাত আমার বৃদ্ধ বুকে, তোমার মাথা চেপে ধরে তুলছি কেমন নেশায়। কেন যে অসংকোচে অন্ধ গানের কলি, পাখার ব্লেডের তালে সোজাসুজি কথা বলি। আমি ভাবতে পারিনি তুমি বুকের ভেতর ফাটছো আমার, শরীর জুড়ে তোমার প্রেমের বীজ। আমি থামতে পারিনি তোমার গালে নরম দুঃখ আমার, দুহাত দিয়ে মুছতে দিও প্লিজ। ওদের ভালোবাসা কখনোই না ফুরাক। আকাশটা সকাল থেকেই ভারী হয়েছিল। রোদ উঠেছিল ঠিকই, কিন্তু তার আলোতে কোনো উষ্ণতা ছিল না। ছিল শুধু এক ধরনের অস্বস্তিকর নীরবতা। বাতাস থমকে থমকে বইছিল। সে নিজেও জানে না কখন ছুটবে, কখন থামবে। হঠাৎ করেই প্রথম ফোঁটাটা পড়ল। মনে হলো কারো দীর্ঘশ্বাস এসে মাটিতে ছুঁয়ে গেল। তারপর এক ফোঁটা, দুই ফোঁটা, অল্প অল্প করে বৃষ্টি নামতে শুরু করলো। কাচের জানালায় টুপটাপ শব্দ, টিনের চালের শব্দ, সব মিলিয়ে এক ধরনের সুর তৈরি হলো, যা শহরের কোলাহলকে ধীরে ধীরে ঢেকে দিল। কিছুক্ষণের মধ্যে বৃষ্টি আর সংযত রইল না। আকাশে যেন তার জমে থাকা সব কথা একসাথে বলে ফেলতে চাইল। ঝরঝর করে নামতে লাগলো জল। রাস্তায় জমে উঠল ছোট ছোট জলধারা। ধুলো ধুয়ে গেল, বাতাসে ভিজে মাটির গন্ধ ছড়িয়ে পড়ল। শুরু হলো বছরের প্রথম বৃষ্টি। অফিসের ব্যালকনিতে দাঁড়িয়ে থাকা উজান চুপচাপ বৃষ্টি দেখছিল। হাত ঘড়িতে এখন ঠিক বিকেল 4টা বাজে। কিছুক্ষণের ভেতরে তাকে বাড়ি ফিরতে হবে। আজ মার্চ মাসের 20 তারিখ। আজ এই দিনে তার রঙিন পৃথিবীকে আরও রঙিন করে দিতে আগমন ঘটেছিল মিসকাতুল রুহি এবং সাইফান ইজান মাহতাবের। আজ তাদের জন্মদিন। আজ তারা 4 বছরে পা দিয়েছে। বাড়িতে বেশ বড় সড়ো করে আয়োজন করা হয়েছে। এদিকে বৃষ্টি থামার নামই নিচ্ছে না। বাড়ি ফিরিতে দেরি হলে মেয়ে সহ মেয়ের মাও গাল ফুলিয়ে বসে থাকবে। সেলফোন বেজে উঠল। ফোন হাতে নিয়ে দেখল রুহানির ফোন। ফোন রিসিভ করে কানে তুলতেই ওপাশ থেকে রিনরিনে বাচ্চার কণ্ঠে ভেসে আসলো। পাপা, তুমি কোথায়? আসো না কেন? আই এম ওয়েটিং ফর ইউ পাপা। উজানের থমথমে মুখ কিছুটা শীতল হলো। কণ্ঠে অত্যন্ত মাধুর্যটা মিশিয়ে বলে উঠল, এই তো আম্মু, আর কিছুক্ষণের ভেতর আমি চলে আসবো। আমার মাটাকে রেডি হয়ে গেছে? রুহি লাফিয়ে উঠে বলল, আমি একদম রেডি, তুমি তাড়াতাড়ি আসো পাপা। আচ্ছা মা, আমি এক্ষুনি চলে আসছি। রুহির থেকে ফোন নিয়ে নিল রুহানি। জিজ্ঞেস করলো উজানকে, কোথায় আপনি? উজান ডান কান থেকে ফোন বাম কানে ধরল। অফিসের বেলকনিতে। রুহানি অবাক হয়ে বলল, এখনো বের হননি? কখন আসবেন আপনি? আপনার মেয়ে পাগল বানিয়ে ফেলছে আমায়। উজান ফিসেল হাসল, বাইরে দৃষ্টিপাত করে বলল,
বৃষ্টির কারণে আটকে গিয়েছে। 1 ঘন্টার ভেতরে পৌঁছে যাব, অপেক্ষা করো। উজান ফোন কেটে দিল। গাড়ির চাবি নিয়ে এই বৃষ্টির ভেতরে বেরিয়ে পড়ল অফিস থেকে। রাস্তায় বাজেভাবে জ্যামে আটকে গেল। জ্যামে আটকে থাকতে থাকতে উজানের ভাবনা চলে গেল কিছুদিন আগের ঘটনায়। তার মেয়েটা হয়েছে আইসক্রিম পাগল। তবে ঠান্ডা লাগার ভয়ে উজান আইসক্রিম দিতে চায় না। সেদিন হঠাৎ রুহি বায়না ধরল সে আইসক্রিম খাবে। তাকে কিছুতেই থামানো গেল না, সে আইসক্রিম খাবেই খাবে। অজ্ঞতা তাকে নিয়ে উজান কাছেই এক পরিচিত দোকানে গেল আইসক্রিম নিতে। দোকানদারকে মেয়ের সামনে জিজ্ঞেস করল, আইসক্রিম আছে? দোকানদার তার দিকে তাকাতেই সে মাথা দিয়ে দুপাশে নাড়িয়ে বোঝালো, সে যেন বলে আইসক্রিম নেই। তবে তার চালাকি কাজে লাগেনি। রুহি ঠিকই তার চালাকি ধরে ফেলল। সে বাবার মুখের দিকে তাকিয়ে বলল, তুমি তাকে আইসক্রিম দিতে নিষেধ করলে কেন বাবা? উজান তড়িঘড়ি করে বলল, না মা, আমি নিষেধ করিনি। তখনই দোকানদার বলল, আমাদের দোকানে আইসক্রিম নেই। রুহি এবার 100% শিওর তার বাবা মিথ্যে বলেছে। সে অভিমানী মুখ নিয়ে বাবাকে বলল, তুমি মিথ্যে বলছো পাপা? উজান অপরাধী দৃষ্টিতে তাকিয়ে রইল। এই মুহূর্তে তাকে দেখে মনে হচ্ছিল চোর চুরি করতে এসে পুলিশের কাছে হাতে নাতে ধরা খেয়েছে। উজান সেখান থেকে যেতে যেতে বলল, এই দোকান ভালো না, এই দোকানে আইসক্রিমগুলো পচা। চলো আমরা অন্য দোকান থেকে আইসক্রিম নেব। ঘড়ির কাঁটাও কেমন যেন তাকে বুড়ো আঙ্গুল দেখিয়ে ভীষণ দ্রুত চলছে। ইতিমধ্যে 6:30 বেজে গিয়েছে। উজান বিরক্ত হয়ে সামনে তাকালো। রাস্তায় বড় লম্বা জ্যাম। আশেপাশে দৃষ্টি দিতেই তার নজর আটকে গেল একটা টয়ের দোকানে। বিশাল কাচের দেয়ালের বাইরে থেকে ভেতরে সব কিছু দৃশ্যমান। ভেতরে রয়েছে বাচ্চাদের খেলনা আর বিশাল বড় বড় পুতুল। বাইরে এখন ঝুম বৃষ্টি নেই, ফোঁটা ফোঁটা কিছুটা পড়ছে। উজান গাড়ি থেকে বেরিয়ে সেই দোকানের ভেতরে গেল। রুহির সাইজ থেকে কিছুটা বড় দেখে লাল রঙের একটা পুতুল নিল। পুতুল দেখে মেয়ের রাগ অনেকটা কমে যাবে। উজান হাসল। মেয়েটা তার ভীষণ অভিমানী হয়েছে, ঠিক মায়ের মতো। তবে ছেলে তার ভীষণ শান্তশিষ্ট, ঠিক বাবার মতো। তবে সে মনে মনে কিছুটা ভয়ে আছে। তার ছেলে যদি তার মতো হয় তাহলে তাকে নাস্তানাবুদ করে ছাড়বে, যেভাবে সে তার বাবাকে করত। উজান যখন বাড়িতে পৌঁছালো তখন ঘড়ির কাঁটায় 7:45। বাড়িতে আত্মীয়র সমাগম চলছে। দেখা গেল একটু দূরে দাঁড়িয়ে রাসেল আর সুমাইয়া ঝগড়া করছে। রাসেল এক পর্যায়ে ধমকে উঠল, আর একটা কথা বলে থাপ্পড় মারবো। সুমাইয়া ফুঁসে উঠে রাসেলের দিকে আরও এগিয়ে গিয়ে মুখ উঁচু করে চোখ পাকিয়ে উল্টো ধমকে উঠল, এ বেটা চুপ। রাসেল হকচকিয়ে উঠল, ভুরু কুঁচকে আশেপাশে নজর দিল। তারা সবার থেকে দূরে দাঁড়িয়ে আছে, অনেকটা আড়ালে। কেউ তাদের দিকে তাকিয়ে নেই, সবাই সবার মতো ব্যস্ত। রাসেল সুযোগ বুঝে ঠাস করে সুমাইয়ার ডান গালে একটা চুমু বসিয়ে দিল। রাসেলের হঠাৎ এহেন কাণ্ডে সুমাইয়ার চোখ বড় বড় হয়ে গেল। উজানকে দেখে ইজান দৌড়ে এগিয়ে আসলো। পাপা। উজান এক হাত দিয়ে কোলে তুলে নিল ইজানকে। ইজান গম্ভীর কণ্ঠে বলল, তুমি এটা লেট করলে কেন পাপা? উজান ইজানের গালে ছোট্ট একটা চুমু দিয়ে বলল, রাস্তা অনেক জ্যাম ছিল বাবা, তুমি তো জানোই এখানে রাস্তায় কত জ্যাম থাকে। ইজান বুঝদারের মতো মাথা দুলালো, পরপর চিন্তিত কণ্ঠে বলল, বোন অনেক রেগে আছে পাপা, কিছুতেই নিচে নামছে না, কান্নাকাটিও করছে। এমন সময় উজানকে দেখে হামিদা বেগম চটজলদি এগিয়ে আসলেন। মাথা চাপড়ে বললেন, আব্বাজান, আপনি এখন আসলেন বুঝি? ওদিকে আপনার মেয়ে তো সেই কখন থেকে মুখ ফুলিয়ে বসে আছে, কারোর সাথে কথাও বলছে না। রানী সাহেবা। উজানের গম্ভীর মুখে হাসি দেখা দিল। সে হেসে বলল, একদম তোমার বৌমার মতো হয়েছে সে। হামিদা বেগম মিটিমিটি হেসে বললেন, আমার বৌমাও বুঝি আপনাকে এমন চালাতো? উজান সে কথার জবাব না দিয়ে বলল, যাই, আমার প্রিন্সেসের রাগ ভাঙে আসে। ইজান নেমে গেল কোল থেকে। উজান যখন ঘরে ঢুকলো তখন দেখলো রুহানি আয়নার সামনে দাঁড়িয়ে চুল আঁচড়াচ্ছে। রুহি এক কোণে গাল ফুলিয়ে বসে আছে। বাবাকে দেখেই সে মেয়ে অন্যদিকে ঘুরে বসল। মেয়ের প্রতিক্রিয়া দেখে রুহানি পেছনে তাকিয়ে দেখলো উজান এসেছে। উজান রুহির দিকে এগিয়ে গেলে রুহি এবার শব্দ করে কেঁদে উঠল। আচমকা কাদায় উজান রুহানি দুজনেই হকচকিয়ে উঠল। উজান দ্রুত পায়ে এগিয়ে গিয়ে মেয়ের সামনে হাঁটু গেড়ে বসল। এক হাত দিয়ে মেয়ের মুখ ধরতেই মেয়ের কান্নার বেগ আরও বাড়ল। রুহানি দূর থেকে দেখতে থাকলো বাবা মেয়ের কাহিনী। উজান আহ্লাদি কণ্ঠে বলল, আমি সরি আম্মু, আর কখনো এত দেরি হবে না। তুমি তো জানো
বাবা কত কাজ করে, সাথে আজ বাইরে অনেক জ্যাম ছিল মা। কিছুক্ষণ চেষ্টার পর রুহির কান্না থেমে গিয়েছে। বাবা তার সাথে আদর করে কথা বললেই সে গলে যায়, তবে মুখে অভিমানের রেশ থেকেই গেল। গাল ফুলিয়ে বসে রইল। উজান মেয়ের চোখের জল মুছে দিয়ে বলল, আমার সাথে কথা বলবেন না আম্মা? রুহি দ্রুত দুপাশে মাথা নাড়িয়ে বোঝালো সে কথা বলবে না। উজান ফের বলল, আপনার এই অধম বাচ্চাটাকে মাফ করে দেন আম্মা। রুহি ঠোঁট উল্টে মুখ ফুলিয়ে বুকের সাথে 2 হাত বেঁধে অন্যদিকে চেয়ে বসে রইল। উজান টপ করে রুহির ফুলে ওঠা গালে একটা চুমু দিল। রুহি আচমকা খিলখিল করে হেসে উঠল। মেয়ের রাগ ভেঙ্গেছে বুঝে উজান পেছনের হাতটা মেয়ের সামনে আনলো, বলল, শুভ জন্মদিন আম্মা। বাবার হাতে বড় একটা পুতুল দেখতেই রুহির চোখ বড় বড় হয়ে গেল। অবাক চোখে তাকালো বাবার দিকে। উজান মিষ্টি হেসে তাকিয়ে আছে। রুহি জাপটে ধরলো উজানকে। উজানও জড়িয়ে ধরে মেয়ের মাথায় শক্ত করে একটা চুমু খেল। রুহি বিড়বিড় করল, লাভ ইউ বাবা। উজান আরেকটা চুমু খেয়ে জবাব দিল। লাভ ইউ টু প্রিন্সেস। রুহি উজানের 2 গালে নিজের ছোট ছোট 2 হাত দিয়ে আগলে ধরল। পরপর বাবার সারা মুখে চুমু খেল। উজান আবেশে চোখ বন্ধ করল। ঠোঁটে ফুটে উঠল প্রাপ্তির হাসি। রুহি বলল, বলো আর কখনো দেরি করবে না। উজান মেয়ের গালের সাথে গাল লাগিয়ে বলল, আর কখনো দেরি করবো না মা। দূর থেকে রুহানি মুখ ভেংসি দিয়ে বলে উঠল। দুজনের ভালোবাসা শেষ হলে এবার নিচে চলুন। রুহি মুখ তুলে ঠোঁট উল্টে তাকালো উজানের দিকে। মেয়ের মুখের দিকে চেয়ে উজান বলল, কি হচ্ছে মা? রুহি ঠোঁট উল্টে বলল, আম্মু বকা দিয়েছিল পাপা। মেয়ের অভিযোগ শুনে রুহানি হক চকিয়ে সোজা হয়ে দাঁড়ালো। উজান ভ্রু কুঁচকে রুহানির দিকে ফিরল। রুহানি ধাতস্থ হয়ে সেও ভ্রু কুঁচকে কোমরে হাত দিয়ে দাঁড়ালো। ভাবসাব এমন, আমাকে বকা দিবি? একবার কিছু বলে দেখ খালি, বাপ বেটি দুটোকেই ঘর থেকে বের করে দেবো একদম। উজান মুচকি হেসে মেয়ের দিকে তাকালো। মুখটা মেয়ের কানের কাছে নিয়ে ফিসফিস করলো, আম্মা, আপনার প্রিন্সেস, আপনার ভাই প্রিন্স, আমি কিং, আর আপনার আম্মা হলেন কুইন। আমি কিং হলেও রাজ্যে একমাত্র আপনার আম্মারই রাজত্ব চলে, সুতরাং মাঝে মধ্যে একটু একটু বকা কিংও খেয়ে থাকে, এটা কোনো ব্যাপার না। রুহি কি বুঝলো কে জানে, তবে সে খিলখিল করে হেসে উঠল। পাশ থেকে রুহানি চোখ পিটপিট করে চেয়ে বলল, কি হলো, কি হচ্ছে ওখানে? এভাবে কানে কানে আমার নামে কি বলা হচ্ছে? হ্যাঁ, উজান মেয়ের উদ্দেশ্যে বলল, আম্মা, আপনার আম্মাকে বলেন বাবা মেয়ের ভেতরের গোপন কথা তাকে কেন বলবো আমরা? রুহি বাবার আদেশ অক্ষরে অক্ষরে পালন করল। আমাদের বাবা মেয়ের ভিতরে গোপন কথা তোমাকে কেন বলবো? রুহানি মুখ ভেঙচি কেটে বলল, থাকেন আপনারা বাবা মেয়ে। আপনার বাবাকে বলেন আপনার চুল সুন্দর করে আঁচড়ে দিয়ে বাইরে নিয়ে আসতে। আমি এই যে গেলাম। কথাটা বলেই রুহানি গটগট পায়ে বেরিয়ে গেল। রুহি উজানের দিকে চেয়ে বলল, বাবা, মা রাগ করেছে। উজান মেয়েকে ছেড়ে দাঁড়াতে দাঁড়াতে বলল, মায়ের রাগ বাবা পরে ভাঙিয়ে দেবে। উজান ড্রেসিং টেবিল থেকে চিরুনি এনে মেয়ের কাঁধ সমান চুলগুলো সুন্দর করে আশ্রয় দিল। রুহির পরনে হাঁটু সমান সুন্দর একটা সাদা ড্রেস, ঠোঁটে লিপস্টিক, চোখে আইলাইনার দেওয়া, সেটা কাদার কারণে উঠে গিয়েছে। চুল আশ্রানো হয়ে গেলে মেয়েকে নিয়ে ঘর থেকে বেরিয়ে গেল। প্রতিমধ্যে দেখা হলো রফিকুল মাহতাবের সাথে। রফিকুল মাহতাব রুহির দিকে চেয়ে উজানের উদ্দেশ্যে বলে উঠল, এটা কে উজান? উজান গর্বের সাথে জবাব দিল, আমার ছোট্ট পুতুল, আমার প্রিন্সেস, আমার ছোট্ট আম্মা। গল্পটি এ পর্যন্তই ছিল। যাদের কাছে ভালো লেগেছে তারা অবশ্যই একটা লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফিজ। तुझसे दूर मैं एक ही वजह के लिए हूँ, कमजोर हो जाता हूँ मैं। तुझसे दूर मैं एक ही वजह के लिए हूँ, आवारा बन जाता हूँ मैं। तुझे छू लूं तो कुछ मुझे हो जाएगा, जो मैं चाहता ना हूँ मुझको। तुझे मिलके ये दिल मेरा बह जाएगा, इसी बात का डर है मुझको कि हो ना जाए प्यार तुमसे मुझे,
कर देगा बर्बाद इश्क मुझे, हो ना जाए प्यार तुमसे मुझे, बेहद बेशुमार तुमसे